প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের রিটেন পার্ট নিয়ে কথা বলবো। তার মানে আমরা এখন 40 মার্ক নিয়ে কথা বলবো। ক্লাসের প্রথমে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে আজকের লাইভটি নেটে লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। একই সাথে লাইভটি আমরা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিব। জাস্ট তুমি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট আমাদের পেজের ইনবক্সে দাও। সাথে সাথে তোমাকে আমাদের যে মডারেটর গ্রুপ আছেন পিডিএফটি দিয়ে দিবেন। আমাদের যে সর্বশেষ মুহূর্তে তুমি রিটেনের প্রস্তুতি নেবে। আমি চেষ্টা করব ক্লাসটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20-30 মিনিটের মধ্যে শেষ করতে। দেন তুমি বাকি সময় দেখো, এখানে তোমাকে সব টপিক পড়তে হবে না। তুমি কিন্তু ভাই ইনফর্মাল লেটার এটা ভালোই পারো, প্যারাগ্রাফ পারো, তাহলে পড়তে হবে কি গ্রাফ এবং স্টোরি এবং হচ্ছে তোমার থিম। এই তো এগুলো জাস্ট একটু সময় তো দিতে হবে, এবং এগুলো যে তুমি সারা জীবন পড়ো নাই বিষয়টা কিন্তু এমন না। ওকে, পিডিএফটি দিয়ে দিবেন আমাদের যে সব। ওকে, তো এখন ভাইয়া আচ্ছা, এবার ভাইয়া আমরা যে কাজটি করব, যতজন আছে ভাই 1 থেকে 2 মিনিটের মধ্যে ভাই আমরা প্লিজ সর্বোচ্চ শেয়ার করে দেবো। আজকে এই অনেক শিক্ষার্থী রিটেন নিয়ে ভয় আছে। সো একটু সর্বোচ্চ শিক্ষার্থী জয়েন হওয়ার পরে আমি কথাগুলো শুরু করতে চাচ্ছি। সো তোমরা একটু ভাই যে কাজটি করতে হবে, সবাই সবার জায়গা থেকে দ্রুত শেয়ার করে দাও। আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার করে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। যতজন আছে আমরা প্রত্যেকে যদি তুমি একটা একটা করে শেয়ার করো তাহলে আমাদের হয়ে যায়। ওকে, সো সবাই দ্রুত শেয়ার করে দিও। যতজন আছি প্রত্যেকে দ্রুত লাইভটি শেয়ার করে দেবো। কোথায় শেয়ার করবো? কলেজের মেসেঞ্জ গ্রুপ আছে, ফ্রেন্ডদের ইনবক্সে আছে, সব জায়গায় আমরা লাইভটি দ্রুত শেয়ার করে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সময় নিলাম। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো তোমরা যদি ধরো তুমি ইংরেজি পরীক্ষা দিতে যাবা, তুমি যদি ধরো তোমার ভিতরে বিশ্বাস না থাকে, বিশ্বাস করো তুমি দেখবা ইংরেজি খারাপ করবা। প্রস্তুতি যেমনই হোক তুমি মনোবল
চাঙ্গা করে যাও, যে যেই প্যাসেজ আসুক না কেন আমি ইনশাল্লাহ প্রশ্ন উত্তর দিয়ে আসবো, আমি ইনশাল্লাহ খুঁজে খুঁজে ফ্লো চার্ট দিয়ে আসবো, আমি সামারি দিয়ে আসবো। ভাইয়া আমাকে যেভাবে বলেছে আমি এভাবে করব। দেখো আমি কিন্তু 15-16টা প্যাসেজ কিন্তু আমি নিজে পড়িয়েছি, এটা তো শরীর নাকি, আমি পড়িয়েছি। তোমরা আরো 4-5টা প্যাসেজ পড়ছো, ওই 20টা পড়লে কি দুইটাও কমন আসবে না ভাইয়া? দুইটাও কি আসবে না? তো দুইটা ধরো একটা আনকমন আসছে, দুইটাও তো কমন আসলে তোমার প্যাসেজ উত্তর দিতে পারছো। ওইদিকে উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ সেটাও তো তোমাকে তোমার মতো করে দিতে হবে। শেষ, এখন হচ্ছে রিটেন। আচ্ছা এবার আসো ভাই, এখন বাজে কয়টা? আমরা 7টা 24 বাজে। আমরা 8টা 10-20 মিনিটের পরে তোমরা 11:30 পর্যন্ত পড়বা, আমি চেষ্টা করবো অল্প সময় শেষ করতে। চল বিসমিল্লাহ পড়ো সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে আরেকবার বলবো ভাইয়া, তোমরা যদি পারো, অনেক শিক্ষার্থী আসলে ইংরেজি ভয় পাচ্ছে এবং এই রিটেন দিয়ে অনেকে পাশের চিন্তা করছে। হয়তো তোমার একটা শেয়ারের কারণে যে কোনো শিক্ষার্থী আজকে একটু হইলেও উপকৃত হতে পারে। এতটুকু বললাম, যেহেতু আমাদের পেজ নতুন, পেজটি হচ্ছে রিচ কম অথবা এখানে অডিয়েন্স কম, সো তোমরা শেয়ার করলে অডিয়েন্সরা একটু জানতে পারে, এতটুকুই। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে শুরু করছি ইনফর্মাল লেটার অথবা ইমেল। আসো তোমাদেরকে আমি কিন্তু ভাই ইনফর্মাল লেটার কিভাবে লিখবে সেটা দেখে দিচ্ছি। এছাড়া আমি তোমাদেরকে কিন্তু ইমেল বাংলায় ক্লাস করিয়েছি, শুধু ছোট্ট করে আমি নিয়ম বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমরা ইনফর্মাল লেটার। আচ্ছা ইনফর্মাল লেটার আমাদের ভাই কি কি আসতে পারে সবাই খেয়াল করো। ওকে, আমাদের আসতে পারবে অ্যাবাউট দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, ডিসক্রাইবিং ফুড অ্যান্ড হ্যাবিটস। ফুড হ্যাবিটস নিয়ে আসতে পারে, মানে তুমি কাউকে চিঠি পাঠাবা বাংলাদেশের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটা নিয়ে পাঠাইতে পারো, তোমার হচ্ছে ফুডস নিয়ে পাঠাইতে পারো, তোমার বাইকের সময় অপচয় করা যাবে না ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে পাঠাইতে পারো, তোমার কোনো বন্ধু অসুস্থ তাকে সিম্প্যাথি নিয়ে পাঠাইতে পারো, ঠিক আছে কিনা। এই যে মানে ইয়েগুলো ফেসবুকে রং ইনফরমেশন যেন কেউ না দেয়। এবং তোমার এই পেন ফ্রেন্ড মানে হচ্ছে পত্র বন্ধু, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তোমার দেশ নিয়ে তোমার পত্র বন্ধুকে জানাইতে পারো। এরপর হচ্ছে তোমার এইচএসসি এক্সামিনেশন শেষ, তুমি কি করতে চাও সেটা তুমি মানে চিঠি লিখবা। এরপরে নিউজ পেপারের উপকারিতা কি সেটা নিয়ে চিঠি লিখতেছ, ঠিক আছে কিনা। এরপর সুন্দরবনের সৌন্দর্য নিয়ে চিঠি লিখবা। ইংলিশ ডিবেট কম্পিটিশনে ধরো কেউ প্রথম পুরস্কার পেয়েছে, সেটা মানে তাকে অভিনন্দন জানিয়ে লিখবা। এরপর হচ্ছে ধরো হচ্ছে পরীক্ষা যেন অসৎ উপায় অবলম্বন না করে সেটা নিয়ে চিঠি লিখতেছ। ইয়ঙ্গার ব্রাদার রিড ইংলিশ নিউজ পেপার নিয়ে মানে লিখতে পারো। আউটডোর গেমস, ফেসবুক না টিভি আউটডোর গেমস যেন খেলে, এটার ব্যাপারে চিঠি। ওভারঅল এই টপিকগুলো তোমাকে বলে দিলাম, শুধু টপিকগুলো একবার দেখে যাবা, কিন্তু এগুলো পড়ার এখনো তোমার সময় নেই, ঠিক আছে কিনা। এই চিঠিগুলো আমি তোমাকে দিলাম, একবার শুধু প্রশ্নের উত্তরগুলো পড়ে যাবা। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আসো ইনফর্মাল লেটারে যদি আমার কোনো ছোট ভাই 4-এর নিচে পাও তাকে আমি কান ধরে ক্লাস থেকে বের করে দেবো, ঠিক আছে কিনা। ইনফর্মাল লেটারে আমরা 5-এর মধ্যে, খেয়াল করো, ইনফর্মাল লেটার আমরা 5 মার্কের মধ্যে আমাদেরকে 4-4.5 পেতে হবে। ওকে, 5 দেখি কেউ পায় কিনা, হয়তো আউটস্ট্যান্ডিং হলে টিচার ভালো লাগে 5ও দিয়ে দিতে পারে। 4.5 আমরা কোনোভাবে যেন 4.5-এর নিচে 4-এর নিচে না পাই। আসো কিভাবে শুরু করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো তোমার ইনফর্মাল লেটার আসছে, ইমেল এবং ইনফর্মাল লেটার একই। আমি বলছি আজকে কিন্তু আমি লাগাতার কথা বলে দ্রুত যেন শেষ করে দেওয়া যায়। আচ্ছা প্রথমে তুমি দেখো ভাইয়া, যে চিঠিটা লিখবে সে তার ঠিকানা দিবে, দেন সে একটা তারিখ দিবে। এরপরে ভাইয়া সে হচ্ছে ধরো ডিয়ার রাকিব, যাকে চিঠি লিখবে, এই যে ভাইয়া খেয়াল করো, যাকে চিঠি লিখবে তার নামটা এখানে বলবে। ওকে, এগুলোকে আমি বেশি বলা লাগবে না, মোটামুটি ইনশাল্লাহ বুঝছো না। আমি আবার বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো, প্রথমে তুমি তোমার কি দিবে, তুমি যে মানে যে চিঠিটা লিখবে, খেয়াল করো, যে চিঠিটা লিখবে তার ঠিকানা, ওই দিনের তারিখ, এবং হচ্ছে ভাইয়া যাকে চিঠি লিখবে তাকে সম্বোধন করে দিবে মা বাবা ভাই যা যা হোক। এখানে কিন্তু এই কমাটা ভুল করা যাবে না। ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই কথাটা আমরা কে না পারি। প্রথমে আমার সালাম নেবেন, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাকে এই কথা সম্পর্কে কিছু মানে এই সম্পর্কে কিছু কথা বলতে চাই। ওকে, তাহলে এটার ইংরেজি কি, এট ফার্স্ট টেক মাই সালাম, এট ফার্স্ট টেক মাই লাভ, প্রথমে আমার সালাম নাও। এই কথা যদি তুমি কালকে না লিখতে পারো তাহলে আর কি বলবো বলো, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এটা তো 100%, ইমেল আসুক লেটার আসুক এটা তুমি 100% লিখে আসবা। এই কতটুকু, এই বডিটা, মূল বডিটা, দুনিয়ার যেটাই আসুক তুমি এটা লিখে আসবা। At first, take my salam love from the core of my heart. I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I would like to write you some lines about. ওই এই পর্যন্ত তুমি লিখবে, লিখে এবার এই যে অংশটা, এই অংশটা তুমি কিন্তু প্রশ্ন আলোকে মিনিমাম 1-2-3 লাইন তুমি অবশ্যই লিখতে হবে। ওকে, প্রশ্ন আলোকে কিন্তু ভাই তুমি কিছু হলেও লিখতে হবে। লিখে তুমি আর লিখলে নো মোর টুডে, আজ আর নয়,
টেক কেয়ার অফ ইউর সেলফস অ্যান্ড ইউর ফ্যামিলি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ ভেরি সুন। ভাই যদি 2 দিনও সময় পাইতাম আমি আজকে সারা রাত রাইটিং মুখস্থ করাইতাম, এখন আর আমি পারছি না, আমি খুবই সরি। আমি আমার জায়গা থেকে তোমাকে যতটুকু পারি স্বল্প সময়ের মধ্যে সময় অপচয় করা যাবে না, স্বল্প সময়ের মধ্যে বলে শেষ করছি। আচ্ছা দেন তুমি ভাই ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু গালিব। এইবার আসো ভাইয়া, এখন আমি নিয়মগুলো বলে খেয়াল করো। প্রথমে হচ্ছে তুমি তোমার যে বডিটা কিন্তু 1 প্যারা হবে, প্যারা তো বুঝো। ওকে, তোমরা যে কাজটি করো তোমরা বডিটাকে 2 প্যারা করে ফেলো অনেকে, না ভাইয়া 1 প্যারা হবে। এই যে আমি দিলাম 1 প্যারা। ওকে আচ্ছা, এবার হচ্ছে এটা যদি চিঠি আসে আমাদের চিঠিতে লাগবে খাম। কি লাগবে ভাইয়া? খাম লাগবে। ওকে, এখন তোমরা আমাকে বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়াকে বলো তো। এই যে ভাইয়া তোমাকে বললাম এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এখানে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি আবারও বলছি, প্রথমে আমার সালাম নেবেন, এটা ইংরেজি। আশা করি তুমি ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এরপরে তুমি কিছু কথা বলে নো মোর টুডে, টেক কেয়ার অফ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলি, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ ভেরি সুন। শেষ। ইউর লাভিং ফ্রেন্ড, এখানেও কমা দিতে হবে, এখানেও কমা দিতে হবে। এতটুকু তুমি বুঝছো। এরপর ভাইয়া চিঠিটা পাঠাতে কি লাগবে? স্ট্যাম্প লাগবে। দেখো চিঠি যে পেজে লিখবা সেই পেজের চমৎকার সাজানো গোছানো থাকে, চারপাশে সুন্দর করে মার্জিন টানবা। ওকে, এবার হচ্ছে ভাইয়া খাম, যেটা খাম তুমি এই পেজে লিখতে পারো, অপর পেজে লিখতে পারো। মনে রাখবা তোমরা অনেকে খাম দেও না। আচ্ছা তুমি বলো, তুমি যে চিঠিটা লিখলা এই চিঠিটা কিসের মাধ্যমে যাবে? খামের মাধ্যমে যাবে না? সো খাম দিতে কোনোভাবে ভুল করবে না। আসো ভাইয়া কি লিখবা ভাইয়া? খাম। এই যে তোমার খামটা দিলে, তুমি যদি তোমার ওই পেজে না পারো তাহলে এই পেজের ডান পাশে খামটা সুন্দর করে আঁকি, আর এই পেজে কিচ্ছু লিখবে না। খাম যদি অপর পেজে আঁকো, অপর পেজে আর কিছু লেখা যাবে না। বুঝাইতে পেরেছি? এবার খামের এখানে দিবে স্টাম্প, মানে স্টাম্প। এরপরে এখানে ভাইয়া হচ্ছে বলো আমরা যেটা করবো সেটা প্রথমে মানে ফ্রম এবং হচ্ছে টু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, তাইলে তোমার এই জিনিসটা তোমরা অনেকে ভুল করো যে ভাইয়া চিঠি লেখো কিন্তু স্ট্যাম্প দাও না। তুমি বলো চিঠিটা কিভাবে যাবে? স্ট্যাম্পের মাধ্যমে যাবে। এবার ভাইয়া ফ্রমে কি আসবে? ফ্রমে তোমার এই যে দেখো টুতে কি আসবে, ফ্রমে কি আসবে খেয়াল করো। আমি তোমাকে এটা দেখে দিচ্ছি, তোমরা তো এটা লিখছো ভাইয়া, স্ট্যাম্প তো সবাই লিখছো তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করছি স্ট্যাম্প সবাই লিখছো। ফ্রমে কি আসবে, টুতে কি আসবে? দেখো তুমি তোমার মন গড়া আন্দাজে লিখলে হবে না ভাইয়া। ফ্রমে কি আসবে, টুতে কি আসবে? দেখো ভাইয়া ফ্রমে এখানে যে নামটা লিখবা ভাইয়া, এখানে যে নামটা লিখবা সেটা কিন্তু ভাইয়া আসবে ফ্রমে। তাহলে ভাইয়া এই যে এটা আসবে ফ্রমে, এখানে যে নামটা লিখবে সেটা আসবে টুতে। শেষ, এটা মনে রাখতে হবে ভাই। এখানে যেটা লিখবে সেটা আসবে ফ্রমে, এখানে যেটা লিখবে সেটা আসবে টুতে। আজকে যেহেতু ভাইয়া অল্প সময় ক্লাস নিতে আমি অতিরিক্ত অনেক কিছু বলতে পারছি না। যদি সময় পাইতাম চমৎকার হইতে, এত অনেক কিছু আছে সেগুলো বুঝে বলতাম। আচ্ছা ধরো ইমেল আসলো, তাহলে আমরা কি করবো ভাইয়া? ইমেল আসলো, আমরা বাংলা ক্লাসের বৈদ্যুতিক চিঠির ক্লাস সবাই করেছি না? বলো করেছি না? তখন যে কাজটি করবো তখন আর আমাদের চিঠি লাগবে না, তখন আমাদের লাগবে ইমেল আইডি। হুবহু আমরা এটাই লিখবো, বাট এর আগে আমাদের হচ্ছে ফ্রম টু, এখানে সিসিবিসি চার লেখা লাগবে না, ফ্রম টু সেন্ট সাবজেক্ট। বলো কি বললাম? ফ্রম টু ভাই সবাই লিখে বললো। এখানে আমরা যে জিনিসটি লিখবো, যদি আমাদের ইমেল আসে কথা এটাই থাকবে, শুধু এখানে আমরা লিখবো একদম এই জায়গায়, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা এই জায়গাটা আমরা কি লিখবো? মূল কথাটা হচ্ছে এটা ডিয়ার, এটা হচ্ছে মূল কথা। এই যে এইটা না লিখে আমরা কি লিখবো খেয়াল করো। ঠিক এই মনে রাখতে হবে, ডান পাশ সবকিছু সমান হইতে হবে, ডান পাশ সবকিছু সমান হইতে হবে, বাম পাশ সবকিছু সমান হইতে হবে। প্রথমে আমরা লিখবো ফ্রম। আচ্ছা ফ্রমে আমরা যে কাজটি করব, সুন্দর করে কোলন সবগুলা মানে সমান সমান হবে। ফ্রম টু সেন্ট ভাই সেন্ট, হ্যাঁ সাবজেক্ট। ওকে, যদি ইমেল আসে শুধু এটাই লিখবো। বলো আমরা ফ্রমে যে ইমেল আইডি বানাই, ইমেল আইডি আমরা কিভাবে বানাই? নামের সংক্ষিপ্ত রূপ হবে, ধরো আমার নাম গালিব, নামের সংক্ষিপ্ত রূপ হবে এবং ইমেল আইডিটা ছোট হাতের হবে এবং ইমেল আইডিতে কোনো স্পেস দেওয়া যাবে না। তাহলে বলো galib@gmail.com। শেষ হয়ে গেছে। এখানে ধরো টু rakib@gmail.com। এবার হচ্ছে সেন্ট, এই সেন্ট আসলে ইমেইলের নাই, কিন্তু আমরা এখানে কেন ব্যবহার করি? আমরা ব্যবহার এখানেও করতে পারতাম অথবা নিচে লিখে দিলেও হয়ে যায়, বাংলাতে আমরা যেভাবে করছি। বাট বাংলাদেশে এই পদ্ধতি যেহেতু শুরু হয়েছে আমরা এখানে লিখবো, কিন্তু ইমেল তো আসলে এইভাবে যায় না, এখানে তার সময় থাকে না, বুঝছো? এখন আসো আমরা এখানে কি লিখবো? প্রথমে এখানে লিখবো আমরা বার, মানে ধরো তুমি লিখলে স্যাটারডে, এরপর তুমি লিখবা বার, এখানে কমা দিবা, এরপর তারিখ ধরো 12 তারিখ, এরপর মাস জানুয়ারি মাস, এরপর ধরো সাল 12 জানুয়ারি, আমি লিখলাম বলো 2024 একটা কথা, এরপর কমা দিবা, এরপরে দিবা সময়
সময় হচ্ছে ধরো হচ্ছে 10টা 10 PM অথবা AM, যা দাও তুমি, এই হয়ে গেছে তোমার সময়। সেন্টের বিষয়টা কি বলছি, সেন্টে তুমি প্রথমে দিবে হচ্ছে ভাইয়া বার, তারপরে এই যে ভাইয়া বার দি কমা, 12 জানুয়ারি 2024 একটা কথা, তারপর হচ্ছে 10টা 10 AM, এরপরে তুমি হচ্ছে সাবজেক্ট আমরা হচ্ছে ওই যে ছোট্ট কথাটা একদম প্রশ্ন থেকে লিখে দিব, দেন আমরা হচ্ছে ডিয়ার লিখে যা আছে বাকি সব লিখে দিবে, এই হচ্ছে ইমেল। ওকে, শেষ। আমার মনে হচ্ছে আমি এখানে শেষ করব, আমাদের ইমেল এখানে শেষ। আসো, তোমাদের প্রশ্ন থাকতে পারে বাংলাতে তো বলছেন ইমেল বক্স রেখে দিব, এখানে কি করব? ওই তোমরা চাইলে সুন্দর করে মার্জিন টানতে পারো, চাইলে মানে বক্স আর মার্জিন একই আর কি, বুঝছো, অনেকটা একই। এই বাংলা আমি তো তোমাকে ইমেল কত পৃষ্ঠা, সব এক পৃষ্ঠা, মনে রাখতে হবে ইমেল অথবা লেটার সব এক পৃষ্ঠা। ইমেল তো নতুন করে তোমাদেরকে পড়ানো লাগবে না, আশা করছি বুঝছো। কারো কোনো প্রশ্ন আছে না? তাহলে ফ্রম টু সেন্ড না সেন্ট, পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে, পাস্ট ফর্ম বা পাস্ট প্রেজেন্ট ফর্ম। আর সাবজেক্ট, সাব লিখো না, আবার সাবজেক্ট পুরোটা লিখো। এই সহজ টপিক, এখানে আমরা কোনোভাবে কম মার্ক যেন না পাই, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একবার এমনি এগুলো পড়ে যাবে, এতটুকুই, শেষ। ইমেলে কারো আমার মনে হচ্ছে ইমেলে কি খাম দেওয়া লাগে? না, ইমেলে খাম দেওয়া লাগে না, ইমেলে তো ইমেল আইডি দিয়েছো। আচ্ছা, ইমেলে খাম দেওয়া লাগবে না, কারণ কি, কারণ ইমেল যাবে কিসে, ইমেল যাবে আইডির মাধ্যমে, আর চিঠি যাবে খামের মাধ্যমে, কারণ চিঠিতে স্টাম্প দিতে হবে ইমেলে। তাহলে স্টাম্প নিয়ে কার কোনো প্রশ্ন আছে? স্টাম্পটা আমরা যেই পেজে চিঠি লিখবো ওই পেজে তো আর স্টাম্প আঁটবে না, হয়তো তখন আমরা অপর পেজের ডান পাশে সুন্দর করে একটা স্টাম্প, এভাবে একটা বক্স লিখে, বেশি বড় করে না আবার, হ্যাঁ, এই বলো ফ্রম টু, আর এখানে স্টাম্প, বুঝে দিবে, ফ্রম এর নাম ঠিকানা, আর এখানে টু তে নাম ঠিকানা। ওকে, এই স্টাম্প অবশ্যই দিবে, যদি চিঠি আছে স্টাম্প। ওকে, বুঝছো, কখনো স্টাম্পটা, কখনো খামটা বা স্টাম্প কখনো আমরা যে পেজে লিখবো সেই পেজের অপর পেজে দিব, আর অপর পেজে স্টাম্প দেওয়ার পর ওই পেজে আর কিছু লিখবো না, শেষ। এটা নিয়ে আমরা আর কথা বলবো না, শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো এখন আমরা আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে। ভাই আমাকে বলো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা? আসো, প্যারাগ্রাফ কিভাবে তোমরা সহজে লিখতে পারো সেটা এখন আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা আমাদের টার্গেট ডিও চ্যালেঞ্জ কোর্স বা টার্গেট ডিও কোর্সে, ডিও বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিও সি ইউনিট কোর্সে ভর্তির জন্য নক দিচ্ছ, আমি আবার বলছি, ভর্তি আমাদের অফিসিয়ালি শুরু হবে 11ই জুলাই বিকেল 5টা থেকে। সো তোমরা এটা মাথায় রেখে দেন নক দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখন যারা নক দিচ্ছ তারা শুধু যোগাযোগ করে রাখতে পারো। এই মনে রাখতে হবে যে গালিবেদের এখান থেকে যাবে হাসিনা ফেরদৌস আমাদের এখন দ্বিতীয় হয়েছে, আমাদের এখান থেকে। তুমি বুঝো যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এখান থেকে দ্বিতীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব কোথায়? আমরা এখন চলে যাব আমাদের প্যারাগ্রাফ। সময় একদমই কম, প্যারাগ্রাফ আমরা কিভাবে দিব সবাই একটু খেয়াল করো। আচ্ছা, এই আমি আর প্যারাগ্রাফের সাজেশন দিচ্ছি না, এখানে সাজেশন লেখা আছে, যে বিষয় প্যারাগ্রাফ আসুক না কেন তুমি লিখবে কিভাবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। যদি আমার মতো করে আসে সেটা তো লিখবে, এবং তোমার মতো আসলো, তোমার মতো মানে আমার এই স্টাইলে না আসলে। আমাদের এই পর্যন্ত প্যারাগ্রাফ যত ধরনের আসে, প্যারাগ্রাফ হয়তো প্রবলেম রিলেটেড আসে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম সবাই লিখো, প্যারাগ্রাফ হয়তো সায়েন্স রিলেটেড আসে, প্যারাগ্রাফ হয়তো ভাই পার্সন রিলেটেড আসে, বুঝছো? তাহলে প্যারাগ্রাফ হয়তো কোনো প্রবলেম রিলেটেড, কোনো সায়েন্স বিজ্ঞান রিলেটেড, কোনো পার্সন রিলেটেড, কোনো প্লেস রিলেটেড, কোনো ইনসাইডেন্ট, কোনো ঘটনা রিলেটেড, এবং হচ্ছে ভাই কোনো সাবজেক্ট বা কোনো বিষয় রিলেটেড। প্যারাগ্রাফ এই স্টাইলে আমাদের আসে, এর বাইরে আসে না। কোনো প্রবলেম রিলেটেড, কোনো সায়েন্স রিলেটেড, কোনো পার্সন রিলেটেড, কোনো প্লেস রিলেটেড, কোনো ঘটনা রিলেটেড, অথবা কোনো বিষয় রিলেটেড। ওকে, যেমন এই যে ফোক মিউজিক, সিভিক এনগেজমেন্ট, এগুলো হচ্ছে বিষয় রিলেটেড। প্রবলেম রিলেটেড, সায়েন্স রিলেটেড, পার্সন রিলেটেড, প্লেস রিলেটেড, ঘটনা রিলেটেড, বিষয় রিলেটেড। আশা করছি সবাই লিখছো। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসো, প্যারাগ্রাফে আমরা কিভাবে সর্বোচ্চ মার্ক পাবা। মনে রাখতে হবে এই যে প্যারাগ্রাফ আমাদের 10 মার্ক, কত গুরুত্বপূর্ণ এটা, এই জিনিসটাতে কোনোভাবে মার্ক কম পাবা না, 8-9 যেন তুমি পাও। আসো, আমি তোমাদেরকে জাস্ট একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফ তো তোমরা প্যারাগ্রাফ, এখন আসো এই প্যারাগ্রাফ আমি জাস্ট এখানে পয়েন্ট আকারে বুঝিয়ে দিচ্ছি, তুমি আবার পয়েন্ট আকারে লিখে যাবে না কিন্তু ভাইয়া। ওকে, আচ্ছা, এখন এই যে প্যারাগ্রাফ আমরা লিখবো, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, কিভাবে লিখবো, প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফটা যদি আসে, তাহলে তুমি যে কাজটি করবে যে ভাইয়া সেটা আসলে কি, তখন তুমি যাবে সমস্যাটা আসলে কি, তোমার টপিকের নাম দিয়ে বলবা যে ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম
হ্যাঁ, সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, যেটা আসলো সেটা দিলে আর কি। রোড অ্যাক্সিডেন্ট বলো, যেটা বলো, তোমাকে আমি জাস্ট কিছু লাইন হেল্প করতেছি, তুমি কিন্তু বানাই বানাই লিখতে হবে। ওকে ওকে ভাইয়া, এরপরে তুমি আসো ভাইয়া, যখন তুমি সমস্যা কি এটা টপিকের নামটা দিলা, যে ভাইয়া রোড অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এই দেন তুমি ভাইয়া তোমরা যেটা অটো প্যারাগ্রাফ ফলো করো, বিশ্বাস করো অটো ফলো করলে মার্ক পাবা না, এই কাজ করো না। নিচে থেকে বানাই বানাই তোমরা কিন্তু ভাইয়া 5-10 লাইন লিখতে পারো, নিচে থেকে বানাই বানাই লিখবা। আচ্ছা, এবার হচ্ছে তুমি প্রথমে সমস্যাটা কি, দেন হচ্ছে কারণ। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। ফার্স্টলি, আমি আমার পেট ব্যাচে এত ভালো করে এতবার বলছি ভাইয়া, দেয়ার আর মেনি রিজনস, মানে এই সমস্যার পেছনে কি কি কারণ, 4-5টা কারণ তোমাকে লিখতে হবে। ফার্স্টলি লিখে একটা কারণ লিখবা, সেকেন্ডলি লিখে আরেকটা কারণ লিখবা, থার্ডলি বিসাইডস মানে আরো, মোরওভার, এরকম তুমি 2-3টা 4টা 5টা কারণ লিখলে, দেখো তোমার প্যারাগ্রাফটা কত সুন্দর হচ্ছে। কিন্তু আমি কিন্তু এটা প্যারাগ্রাফে তো পয়েন্ট আকারে লিখবে না, আমি জাস্ট পয়েন্ট আকারে বুঝাচ্ছি, যেটা আসুক না কেন প্রথমে তুমি ওই টপিক চিন্তা করছো, সমস্যাটা কি, এই সমস্যার কারণ কি, এবং হচ্ছে এই সমস্যার কি কি ক্ষতি করছে। দেখো, এজ এ রেজাল্ট, ফলে পিপল সাফার এ লট, জনগণ অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে, এন্ড হ্যাম্পার্স নর্মাল লাইফ, এবং মানুষের জীবন কি নর্মাল লাইফে হ্যাম্পার হচ্ছে। মোরওভার আরো, এবার তুমি চাইলে আরো 2-একটা ক্ষতি তুমি এখানে লিখবা। ভাইয়ের কথা কি বুঝছো? দেখো সুন্দর প্যারাগ্রাফ হচ্ছে না, কোথায় রেখে তুমি অটো ফলো করো, অটো ফলো করিও না, মার্ক কম পাবা। এই হয়ে গেছে তোমার। তাহলে প্রথমে লিখলে সমস্যা কি, কারণ কি, এটার প্রভাব কি, সমাধান। টু সলভ দিস প্রবলেম দ্য গভর্নমেন্ট শুড, পিপল শুড। এবার হচ্ছে তুমি এটা সমাধান কিভাবে, তুমি তোমার মতো করে সুন্দর করে একটা সুন্দর সাজাই লিখলা। ওকে, আসো এরপর সমাধানের পরে তুমি শেষ কথা, ইন কনক্লুশন প্রপার স্টেপস ক্যান রিমুভ দিস প্রবলেম, মানে শেষ একটা কথা তুমি লিখে দেবে। সুন্দর প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ হয়ে গেছে না? তাহলে অটো যে সিস্টেম আছে এই সিস্টেম ফলো না করে তোমার প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ আসলে তুমি চিন্তা করবে প্রথমে প্রবলেমটা কি, এই প্রবলেমের কারণগুলো কি কি, এই প্রবলেমের প্রভাবগুলো কি কি, এই প্রবলেমের সমাধান কি, এবং হচ্ছে শেষ কথা কি, শেষ। আসো সায়েন্স প্যারাগ্রাফ, বিজ্ঞান রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ তোমার আসে আগামীকালকে, আমরা যে কাজটি করব, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তুমি ভাইয়া বিষয়ের পরিচয় দিলা। এই যে ভাই তুমি এইভাবে লিখলা, আমি জাস্ট হচ্ছে ভাই আর বেশি বলবো না, কারণ হচ্ছে তোমাদেরকে কমপ্লিট স্টোরি আমি কিন্তু সবগুলো বলে দিতে চাচ্ছি আর কি। কমপ্লিট স্টোরিতে তুমি কোনোভাবে মার্ক ছেড়ে আসা যাবে না, প্যারাগ্রাফ তোমরা পারবা। তাহলে সায়েন্স ইজ এ ব্লেসিং অফ মডার্ন সিভিলাইজেশন, এরপর এখানে টপিক লিখলে প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ। আসো সায়েন্স রিলেটেড আমাদের মোবাইল ফোন আসতে পারে, ইন্টারনেট আসতে পারে, কম্পিউটার আসতে পারে, টেলিভিশন আসতে পারে, স্যাটেলাইট আসতে পারে, রোবোটিক্স আসতে পারে, এআই আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এআই, তোমাদেরকে আমি সাজেশনও দিয়েছি। তুমি যদি বলো এআই প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ, আসো প্রথমে তুমি এটা কিভাবে কাজ করে দেখো। এটা কিন্তু প্রবলেম রিলেটেড, এটা হচ্ছে তোমার বিজ্ঞান রিলেটেড। তাহলে প্রথমে দিবে বিষয়ের পরিচয়, পরে দিবে কিভাবে কাজ করে। ইট ইজ মেইনলি ইউজড ফর, ইট হেল্পস আস। তাহলে ভাই এটা ইউজড ফর, এটা কিছু ইউজড হয়, এটা কিভাবে আমাদেরকে হেল্প করে। তো সায়েন্স উই ক্যান, মানে এরকম তুমি জাস্ট হচ্ছে এটা কি কাজে লাগে এটা তুমি তোমার মতো করে সাজাই। এই যে আমি বাক্য তোমাকে দিয়ে দিয়েছি যে ভাই ইট ইজ মেইনলি ইউজড ফর, হ্যাঁ ইট হেল্পস আস, এইভাবে তুমি তোমার মতো করে দিবে। এরপর ভাই এটার উপকারিতা কি, সায়েন্স ফার্স্টলি সেকেন্ডলি মোরওভার ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। দেখছো, মানে তুমি 3-4টা-5টা নিচ থেকে উপকারিতা দিবে সুন্দর করে। ক্ষতিকর দিক, এবার হচ্ছে এটার ক্ষতিকর দিক কি, হাউএভার ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস, মিসইউজ অফ সায়েন্স ক্যান ব্রিং ডেঞ্জার। এরপর তুমি তোমার মতো করে সাজায় আরো কিছু লিখবা। এই সর্বশেষ তুমি হচ্ছে ভাই শেষ কথা বলে দিবে, ইন কনক্লুশন উই শুড ইউজ সায়েন্স ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এই আমি যেটা বলতে চাচ্ছি যে সায়েন্স রিলেটেড যদি আগামীকাল কোনো প্যারাগ্রাফ আসে, প্রথমে তুমি চিন্তা করবে এই বিষয়টা কি, পরে বিষয়টা তোমার কি কি কাজে লাগে, দেন হচ্ছে তোমার এই বিষয়টার হচ্ছে মানে কিভাবে কাজে লাগে, উপকারিতা কি, এটার ক্ষতি কি, এবং হচ্ছে এটার শেষ কথা তুমি কি। আসলে ব্যক্তি রিলেটেড প্যারাগ্রাফ খুবই সম্ভাবনা খুব কম আসার সম্ভাবনা, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি, এটা পড়ার আমি মনে করি প্রয়োজন নেই, তোমাদেরকে একবার দিয়ে দেবো, শুধু একবার পড়ে যাবা। ধর মাই ফেভারিট টিচার যদি আসতে পারে, ফাদার নিয়ে আসে, যদি মাদার নিয়ে আসে, একটা কথা ধরো কালকে চলে আসলো মাই মাদার, হয়তো চলে আসছে, তখন তুমি ব্যক্তি রিলেটেড যদি এসে যায় তখন তুমি মাই মাদার দিবা, তোমার মায়ের পেশা দিবে, এবার হচ্ছে গুণাবলী দিবে, তার অবদান কি সেটা দিবে, হচ্ছে তুমি তাকে কেন পছন্দ করো, এবং হচ্ছে শেষ কথা। যে কোনো টপিককে যদি তুমি এরকম করে সাজাইতে পারো তাহলে ইনশাল্লাহ সহজ করতে পারবা। দেন হচ্ছে ভাই এই যে ভাই পার্সোনাল প্যারাগ্রাফ কি করতে পারে সেটা দিচ্ছি। প্লেস রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ আসে, তুমি প্রথমে স্থানের পরিচয় দিবে, স্থানটা কোথায় অবস্থিত সেটা দিবে, জায়গাটা দেখতে কেমন সেটা দিবে, এবং হচ্ছে এটা কেন মানুষ এখানে যায়, তুমি কেন পছন্দ করো, এবং হচ্ছে শেষ কথা এই যে কক্সবাজার, সুন্দরবন, সাজেক ভ্যালি, ঢাকা সিটি। এবার আসলে ভাই কোনো বিষয় রিলেটেড প্যারাগ্রাফ যদি আসে, বেশিরভাগ তো তোমরা জানো তোমাদের কি কি আসতে পারে। ওকে,
তাহলে ভাই আমি মোটামুটি তোমাদেরকে বুঝাইলাম ব্যক্তি রিলেটেড, এই রিলেটেড, সেই রিলেটেড, ধর কোনো বিষয় রিলেটেড, যে ভাই হিউম্যান রাইটস বলে, এই যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটা হচ্ছে ব্যক্তি রিলেটেড। বাস কোনো বিষয় রিলেটেড যদি প্যারাগ্রাফ আসে তখন তুমি নিজেকে কয়েকটা প্রশ্ন করবা, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি প্যারাগ্রাফটা তৈরি করবা। কি এই জিনিসটা, কি এই জিনিসটা, কেন এই জিনিসটা, কিভাবে, কখন, কোথায়, এইগুলো প্রশ্ন করে তুমি প্যারাগ্রাফটা সাজাই আসবা। ওকে, সো আমি বারবার বলে আসছি, পড়তে আমি কখনো অটো কোনো কিছু পড়াইতে পারবো না, আমি এটার জন্য সরি। আমি তোমাকে সব বুঝাই দিব, আমার যত কষ্ট, কিন্তু আমি অটো পড়াতে পারবো না। দুইটা টপিক শেষ, আমাদের 5 এবং 10, 15 মার্ক শেষ। এখন তোমার কথা হচ্ছে ভাই আমি কি বুঝলাম? আমি তোমাকে প্রথমে ইনফর্মাল লেটার এবং ইমেল বুঝাইলাম। আল্লাহর রহমতে তুমি নিচ থেকে 2-3 লাইন লিখে সেটা সুন্দর করে সাজাইবা, সুন্দর করে ইমেলের পেজ 1 পেজে লিখবা, ইনফর্মাল লেটার 1 পেজে লিখবে, 1 পেজের পরে যেন এক শব্দ না যায়। আর ইনফর্মাল লেটার আসলে পরবর্তী পেজে খামটা লিখবে, শুধু ওই পেজে আর কিছু লিখবে না। আর প্যারাগ্রাফ আসলে আমরা প্যারাগ্রাফ 1.5 পেজের মধ্যে, ঠিক আছে, 100 থেকে 150 শব্দের মধ্যে লিখে থাকে, তারপর যদি লিখে না থাকে আমরা 150 শব্দের মধ্যে প্যারাগ্রাফটা সুন্দর করে, ঠিক আছে, হয়তো 180 যেতে পারো, সর্বোচ্চ 200 ওয়ার্ড, এই 200 ওয়ার্ডের মধ্যে আমরা প্যারাগ্রাফটা লিখে ফেলবো। তারপরে যদি প্যারাগ্রাফের ওয়ার্ডস লেখা থাকে প্রশ্নে, তাহলে তুমি সেভাবে লিখবা। ওকে, আচ্ছা, এই হচ্ছে প্যারাগ্রাফ। এবারে সবাই আমরা কমপ্লিটিং স্টোরি নিয়ে কথা বলবো। আমি এখন তোমাদেরকে যে স্টোরিগুলো দিব তোমরা এক এক করে সেই স্টোরিগুলো সুন্দর করে লিখে ফেলো। আমি তোমাদের জাস্ট এই স্টোরিতে 2-3 মিনিট একটু সময় বেশি নিব, কারণ হচ্ছে তোমরা অনেকে স্টোরি আচ্ছা, স্টোরি কি হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এই যে স্টোরিটা আমাদের যে 7 মার্ক, এই 7 মার্কে ভাইয়া কোনোভাবে ছেড়ে আসা যাবে না। অনেকে মনে করে যে স্টোরি অনেক কিছু লিখতে হবে, না রে ভাইয়া, স্টোরি যতটুকু ততটুকু লিখতে হবে। একটা স্টোরি, একটা প্যারাগ্রাফ যতটুকু, একটা স্টোরিও ততটুকু, অথবা ততটুকু থেকে ছোট হইতে পারে, ঠিক আছে। আসো আমি স্টোরিগুলো বলে দিচ্ছি, তোমরা এক এক করে লিখো। আমি চাচ্ছি অল্প সময়ের মধ্যে। মেঘবাড়িকে বলছে প্যারাগ্রাফ আবার বুঝান, এটা গুলো কত হইলো, তা আমি কি বুঝাইলাম? বলছে যে প্যারাগ্রাফ, যে ধরো প্যারাগ্রাফ আমি যে বললাম, প্যারাগ্রাফ প্রবলেম রিলেটেড আসলে কিভাবে লিখবা দিয়েছি, প্যারাগ্রাফ সায়েন্স রিলেটেড আসলে কিভাবে, আর কত সহজ করে দিতাম বলো। আর তুমি যদি বলো আমি শুধু প্যারাগ্রাফের 1 ঘন্টা ক্লাস করাইতাম, তাহলে শিক্ষার্থীরা পড়তে হবে। সো এখানে এমনও শিক্ষার্থী আসছো যারা টোটালি জীবনে কিছু পড়ো নেই, আমি ভাই প্লিজ, আমি তাদের জন্য আমি হয়তো বলবো যে ভাই এত আশা করে আসছি, আমি কি করব বলো। আমি কথা বলতে কষ্ট হয়, তারপরে এই যে কথা বলতেছি, শুধু যেন তোমরা অন্তত রাইটিংটা ভালো করে আসতে পারো। আমি এই যে তোমাদেরকে বুঝাইলাম, তোমরা ভাইয়া প্যারাগ্রাফ, আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া ধরো যদি তোমার হচ্ছে ভুল হয়েছে পার্সন, আমি তোমাকে বললাম ভাই প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ যদি আসে তুমি এই কথাগুলো দিয়ে প্যারাগ্রাফটা বানাবা। তোমার সায়েন্স রিলেটেড আসলে এই কথাগুলো দিয়ে বানাবা, পার্সন রিলেটেড আসলে এই কথাগুলো দিয়ে, পার্সন আর কি, পার্সন রিলেটেড আসে যাবে ফাদার, মাদার, সিস্টার, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, টিচার, গুড স্টুডেন্ট, ফার্মার, রিক্সা পুলার, ডেলি লেবার, স্ট্রিট হকার, কবলার, ডক্টর, এইগুলো দিয়ে যদি পার্সন হবে এখানে, বুঝছো, এগুলো দিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে, আমি যে ফরম্যাটটা দিয়েছি এই ফরম্যাটে তুমি নিচ থেকে বানাই কিছু লিখতে হবে। প্লেস রিলেটেড যদি আসে আমি বললাম এইভাবে লিখবা। এখন আসো যদি কোনো বিষয় রিলেটেড আসে, ঘটনা রিলেটেড আসলে তো তোমরা ওই যে রিপোর্ট রাইটিং পড়ছো না, সেটার মতোই আসলে বিষয় রিলেটেড আসলে তুমি কিভাবে লিখবা। ধরো তোমাদের কালকে আসলো যে হচ্ছে এই যে আমি তোমাদেরকে বললাম ফোক মিউজিক, আসলে এটা একটা বিষয়, সিভিক এনগেজমেন্ট আসলে বিষয়, তখন তুমি যেভাবে করবা, প্রথমে নিজেকে নিজে প্রশ্ন করবা, ধরো তোমার মাথায় এটা কি আসতেছে না, তখন তুমি যেভাবে লিখবে ভাইয়া, তখন তুমি ভাইয়া বললাম তো প্যারাগ্রাফ, প্রশ্ন যদি লেখা থাকে, প্রশ্ন যত ওয়ার্ড লেখা থাকে তত, প্রশ্ন না লেখা থাকলে তুমি 150 থেকে 200 শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখবা, বুঝছো। তো 150 থেকে 200 শব্দ লিখলে আমাদের 2 পৃষ্ঠা হয়ে যায়, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা দাও, 1.5 পৃষ্ঠা, বুঝছো, 1.5 পৃষ্ঠার মধ্যে হয়ে যায়। ওকে, আচ্ছা ভাইয়া ধরো ফোক মিউজিক, শিক্ষার্থীরা বুঝো যে ফোক মিউজিক ধরো আসছে, তুমি কিছু জানো না, কি বলবো, প্রথমে নিজেকে নিজে প্রশ্ন করবে যে ফোক মিউজিক কি, হোয়াট ইজ ফোক মিউজিক, তখন তুমি ফোক মিউজিক ইজ, এখন তুমি যদি বানাই লিখতে না পারো আমি কি করবো বলো, আমার কি করার আছে, আমি বলছি আমি অটো টিচার না। আচ্ছা এবার হচ্ছে ভাইয়া ফোক মিউজিক কেন, এবার হচ্ছে ফোক মিউজিক মানে কি, কেন, এটা হচ্ছে কিভাবে কাজে লাগে, কেন, কিভাবে, কখন এটা শুরু হয়েছে, কোথায় এটা লাগে, কখন, কি, কেন, কিভাবে, কখন, কোথায়, এটা কিসে, এরকম তুমি ভাইয়া কে ফোক মিউজিক, কে ফোক মিউজিক নিয়ে কাজ করছে, বা কারা কারা ফোক মিউজিক নিয়ে কাজ করছে, এরকম প্রশ্ন করো, ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে চলে আসো। মানে প্রশ্ন উত্তর তো আবার প্রশ্ন করে করে লিখিও না, মানে প্যারাগ্রাফ আকারে সাজাই চলে আসবা, আবার প্রশ্ন লিখিও না, বুঝছেন, মানে প্রশ্নটা তুমি নিজেকে করবা, উত্তরটা দিয়ে প্যারাগ্রাফটা তুমি বানিয়ে আসবা। আচ্ছা ধরো সিভিক এনগেজমেন্ট তোমাদের পরীক্ষাতে আসছে, তোমার কথা ভাইয়া এটা আমি কিভাবে লিখবো, ভাইয়া সাইবার বুলিং আসছে, ট্রিপ্লেন্টেশন আসছে, সাইবার বুলিং আসছে, আমি কিভাবে লিখবো, সিভিক এনগেজমেন্ট আসছে, তুমি যদি না পারো প্রথম প্রশ্ন করবে সিভিক এনগেজমেন্ট কি, সিভিক এনগেজমেন্ট কেন, সিভিক এনগেজমেন্ট কিভাবে এটা কাজ করে, এরপরে কারা কাজ করে, কখন কাজ করে, কোথায় কাজ করে, বুঝছো। এবার হচ্ছে ভাই সাইবার বুলিং,
যদি আমার এটা ইফেক্টিভ না হয় আমাকে মন থেকে বলো যে ইফেক্টিভ হয়েছে কি হয় না। আমি বলছি শোনো, তুমি অটো ফলো করো, এই কারণে মার্ক পাও না। তোমার এখানে 10 মার্ক, তোমাকে কি 10 মার্ক অটো লেখার কারণে 10 মার্ক পাবা? তো অটো হইলে তো আমার ক্লাস আসা দরকার ছিল না। সেটা তুমি ইউটিউবে চার্জ দাও, গুগলে চার্জ দাও, অনেক অটো চলে আসবে। সাইবার বুলিং, প্রশ্ন করো সাইবার বুলিং কি, সাইবার বুলিং কেন, সাইবার বুলিং কারা করে, কিভাবে করে, কখন করে, কোথায় করে। ট্রি প্ল্যান্টেশন কি, কেন, কারা করে, কোথায় করে, কিভাবে করে, উপকারিতা কি। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সুন্দর করে প্যারাগ্রাফটা লিখে আসবা। সময় যাক, মার্ক বেশি, যেন মার্কটা পাও। শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন কমপ্লিটলি স্টোরি নিয়ে কথা বলবো, তারপর আমরা গ্রাফ, তারপর থিম নিয়ে কথা বলবো। স্টোরি এক এক করে আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু লিখে ফেলো, কারণ স্টোরিগুলো কমন এসে যেতে পারে, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিস্টিরিয়াস ফোন কল, সবাইকে এটা সম্পর্কে জানি, আমরা মিস্টিরিয়াস ফোন কল সম্পর্কে জানি। ভাই বলো তো, আমি তোমাদেরকে বলি, তোমরা শুধু লিখে ফেলো। ধরো তুমি গালিবের নাম দিয়ে লিখবা যে মিস্টিরিয়াস ফোন কল হচ্ছে, আমি শুধু বলে দিচ্ছি, তুমি হালকা করে এটা লিখে ফেলো যে একটা ছেলে স্কুলে পড়ে, তার একটা কল আসছে, কল দিয়ে বলছে যে তুমি আগামীকালকে স্কুলে যাইও না। এরপরে কলটা কেটে গেছে। এখন কলটা কেটে যাওয়ার পরে সে হচ্ছে চিন্তায় পড়ে গেছে। এরপরে সে ভাবছিল মজা করছে কেউ, পরে সে পরের দিন সকালে স্কুলে গেছে, স্কুলে যায়, সেখানে দেখতে পারে যে সেখানে কি ছোট একটা দুর্ঘটনা ঘটেছে। তো সে মানে স্কুলে গিয়ে দেখে যে সে ছোট মানে স্কুলের গেটে ছোট একটা দুর্ঘটনা ঘটেছে। এখন তুমি যে হুবু এরকম না, তুমি তোমার মতো সুন্দর করে এটাকে সাজাই লেখো, বুঝছো কিনা? এখন এটা কোনো কত প্যারাগ্রাফে বুঝেছি। আচ্ছা লেখো, মিস্টিরিয়াস ফোন কল লিখো। ধরো যেখানে একটা কল আসছে, তুমি তোমার মতো করে সংক্ষেপে লিখে ফেলো। আমি সবগুলো স্টোরি বলে দিচ্ছি, যেন তুমি অন্তত বানাই হইলেও লিখে আসতে পারো, বুঝছো? তাহলে কি বললাম, যে একটা স্কুলের স্টুডেন্ট, তার কাছে রাতে একটা কল আসছে, কলে বলেছে যে তুমি স্কুলে যাইও না, কিন্তু সে মনে করছে এটা মজার কল, বা সে খুব বিভ্রান্তি দিচ্ছিল। পরে সে স্কুলে গেছে, গিয়ে দেখে যে সেখানে ভালো একটা দুর্ঘটনা ঘটছে। পরে সে বুঝতে পেরেছে যে অপ্রত্যাশিত কোনো কল আমাদের জন্য সেটা সতর্ক বার্তা হতে পারে। মানে অপ্রত্যাশিত কোনো উপদেশ বা অপ্রত্যাশিত কোনো তথ্য সেটা আমাদের জন্য সতর্ক বার্তা হতে পারে। ওকে, তাই সবসময় আমাদেরকে সতর্ক থাকা উচিত। এখান থেকে শিক্ষা কি পাইলাম বলতো? জাস্ট শিক্ষা দিয়ে তুমি গল্পটা বানিয়ে ফেলবে যে অপ্রত্যাশিত কোনো কল আমাদের জন্য সতর্ক বার্তা হতে পারে। তাই আমরা যে কোনো সময় মানে সবসময় সতর্ক থাকা উচিত, এটা তোমাদেরকে বললাম। শেষ। এবার হচ্ছে ভাইয়া, এই মিস্টিরিয়াস ফোন কল তুমি বুঝলা, আল্লাহর রহমতে। এবার হচ্ছে এই ফটোগ্রাফ। মনে রাখতে হবে, একটা গরুর রচনার সাথে আমাদের বিদ্যালয় মিলবে না। সো আমি ওই ধরনের তোমাকে পড়াইতে পারবো না, অটোমোটা আমার কাছে নেই। বানায় যতটুকু পারো অতটুকু ভালো মার্ক পাবা, এটা মনে রাখবা। সঠিক জিনিস লিখে আসবা, ভালো মার্ক পাবা, বুঝছো? আসো স্টোরিতে, তাহলে তুমি এটা বুঝছো সুন্দর করে আমি সাজাই। আর আমার শিক্ষার্থী যারা তারা তো বানায় আস্তে আস্তে লিখতে পারো। ভাই এই ফটোগ্রাফ, এখন আমরা এটা কি লিখবো মনে রাখতে হবে। ধর আমি গালিব বে, এখন একটা ছেলে, তো সে কি করছে, তার মায়ের একটা ছবি। তাহলে এখানে তুমি শুধু একটা ছবি নিয়ে কথা হয়েছে। ছবিটা কি? সে তার মায়ের ছোটবেলার ছবি। মা কি করেছে, মায়ের কাজিনদেরকে নিয়ে নদীর পাড়ে গেছে। ওকে, এই যে মায়ের কাজিনদেরকে নিয়ে নদীর পাড়ে গেছে। এখন মাও বড় হয়ে গেছে, মার বিয়ে হয়েছে, মা সন্তান হয়েছে, মারাও গেছে। এখন মায়ের ছবিটা সে দেখতেছে, দেখে সে এখানে কি বুঝলো যে ধরো সময়ের পরিবর্তনের স্মৃতি, প্রয়োজন, হারানোর বেদনা। খুবই সুন্দরভাবে এই ছবিতে কি বুঝানো হয়েছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্মৃতি এবং এই যে হারানোর বেদনা, এই ছবিতে সেটাই প্রকাশ পেয়েছে। যে একটা ছবি, এই ছবিতে আসলে কি প্রকাশ পেয়েছে, যে সময়ের পরিবর্তন হয়েছে, এই যে সময়ের পরিবর্তনের সাথে যে স্মৃতি এবং যে প্রিয়জন হারানোর বেদনা। লিখে ফেলবে যে এই ছবিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্মৃতি এবং প্রিয়জন হারানোর বেদনা এখানে প্রকাশ পেয়েছে। শেষ। আশা করছি সবাই বুঝছো। এরপরে দেখো ভাইয়া, ডিটারমিনেশন এন্ড ক্রিয়েটিভিটি টার্ন এ ফেইলার ইনটু এ ইউনিক সাকসেস। ডিটারমিনেশন এন্ড ক্রিয়েটিভিটি, তোমার ভিতরে যদি ডিটারমিনেশন থাকে এবং তোমার যদি ক্রিয়েটিভিটি থাকে, তাহলে তুমি ফেল থেকে সাকসেস হবা। আচ্ছা এটা কি? এই জিনিসটা যদি তোমাদের আসে আগামীকালকে, তাহলে কি মানে আসলে কি করবা? দেখো, একটা ছেলে যে চাকরি পাওয়ার জন্য কত চেষ্টা করেছে, পরে সে চাকরি পায়নি। যখন সে চাকরি পায়নি, তখন সে চিন্তা করেছে সে একটা ব্যবসা করবে। তাহলে প্রথমে সে চাকরির জন্য চেষ্টা করেছে, চাকরি যখন পায়নি তখন সে ব্যবসা করেছে। ছোট্ট একটা ব্যবসা করতে 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 তার ব্যবসাটা অনেক বড় হয়েছে এবং তার ব্যবসাতে সে অনেকজনকে জব দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যদি আমাদের ভিতরে দৃঢ় সংকল্প থাকে এবং সৃজনশীলতা থাকে, তাহলে ব্যর্থতাকেও সফলতায় রূপান্তর করা যায়। লিখে ফেলো যে যদি সংকল্প এবং
সৃজনশীলতা থাকে, তাহলে ব্যর্থতাকেও সফলতায় রূপান্তর করা যায়। বুঝা গেছে? তাহলে ভাই দেখো, টোটালি 18-20টা গল্প বলে দিব, এই গল্প যেভাবে তুমি বানায় সুন্দর করে লিখে আসবে। এখন তুমি যদি বলো যে ভাই এত আশা করে আসছি যে আপনি আমাকে অটো দিন, তুমি আমার বলো এখানে এই গল্পের সাথে এই গল্প কেমনি মিলবে, আর আমি কি বলবো? না, তুমি আমার বলো, আমি কি বলবো যে এই গল্পের সাথে এই 20টি ফোন কলের সাথে ফটোগ্রাফ মিলবে? যে কল আসছে একটা আর ছবি আরেকটা, দুইটা কি এক? মিলবে না ভাইয়া, এটা বুঝতে হবে তোমাকে। তাহলে যদি তোমার ভিতরে দৃঢ় সংকল্প থাকে, ওকে, এবং যদি ভাইয়া যদি দৃঢ় সংকল্প থাকে এবং যদি সৃজনশীলতা থাকে, তাহলে ব্যর্থতাকে সফলতায় রূপান্তর করা যায়। তাহলে তিনটে হচ্ছে মিস্টিরিয়াস ফোন কল, যে একটা কল আসছে, এরপর ফটোগ্রাফ, যে একটা তার মায়ের ছবি দেখে তার যে স্মৃতি সেগুলো মনে পড়ছে, এবং প্রিয়জন হারানোর বেদনা, যে মায়ের স্মৃতি, মায়ের সাথে তার স্মৃতি এবং প্রিয়জন হারানোর বেদনা। এরপর ডিটারমিনেশন, যে যদি দৃঢ়তা থাকে এবং সৃজনশীলতা থাকে তাহলে সফলতা আসবেই। ওকে, এই এরপর ভাইয়া হুইল বেল দ্য ক্যাট, আমরা প্রত্যেকে এগুলো জানি, তারপর আমি একবার বলে দিচ্ছি। যে ধরো হুইল বেল দ্য ক্যাট, বিড়ালের গলায়, হুইল বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? দেখো ভাই, একটা বিড়াল ছিল যে কি করতো, ইঁদুরদেরকে খেয়ে ফেলতো, ইঁদুরদেরকে খুব ডিস্টার্ব করতো। তো ইঁদুর সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই বিড়ালের গলায় একটা ঘন্টা বাঁধবে। মানে কি করবে এটা নিয়ে সভা বসছে। একজন বলছে আমরা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবো, বিড়ালের গলায় যদি আমরা একটা ঘন্টা দিই, তখন বিড়াল যখন আসবে তখন আওয়াজ হবে, আওয়াজ হলে আমরা আর বিড়ালের ইয়েতে পড়বো না। বুঝছো? এখন আসো তো, এখন এই যে সবাই খুব খুশি হয়েছে, চমৎকার একটা সিদ্ধান্ত, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই হচ্ছে কাহিনী আর কি, যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে কিন্তু সবাই উপকৃত হবে, বাট ঘন্টাটা বাঁধবে কে? এই হচ্ছে কাহিনী। আশা করছি সবাই বুঝছো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি শিখে পেলাম? যে শুধু পরিকল্পনা করলে হয় না, বাস্তবায়নের জন্য সাহস দরকার। লিখে নাও যে হুইল বেল দ্য ক্যাট, এখান থেকে আমরা যে শিক্ষা, যে শুধু পরিকল্পনা করলে হয় না, বাস্তবায়নের জন্য সাহস দরকার। আমি প্রয়োজনে 2 মিনিট বেশি নিব, তারপরও আমি তোমাকে এই জিনিসটা বুঝিয়ে দিব, কারণ স্টোরিতে এখানে 7 মার্ক, আর গ্রাফটা বুঝিয়ে দিব, থিমটা অল্প সময় লাগবে। যে শুধু পরিকল্পনা করলে হয় না, শুধু পরিকল্পনা করলে হয় না, আমাদের কি দরকার? এর জন্য সাহসও দরকার। বুঝাইতে পেরেছি? বাস্তবের জন্য সাহস দরকার। এবার আসো ভাইয়া, এ ফ্রেন্ড ইজ নিড, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, মানে আমাদের দেখো সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে 2 বন্ধু ছিল। ওকে, তো 2 বন্ধু ভাইয়া, এটা তো বুঝছো যে শুধু পরিকল্পনা করলে হয় না, বাস্তবের জন্য সাহস দরকার। 14 নম্বর দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড। ওকে, আচ্ছা দেখো ভাইয়া, ধরো গালিব এবং আরিফ 2 জন বন্ধু। এখন আসো, তারা জঙ্গল দিয়ে হচ্ছে গালিব এবং আরিফ 2 জন বন্ধু, তারা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তারা দেখলো যে একটা ভালুক, ভালুক দেখার সাথে, ভালুক মনে রাখবা, ভালুক দেখার সাথে সাথে ধরো গালিব, আমি গাছে উঠে গেছি, তুমি গল্প মানে আমার নাম দিয়ে মনে রাখো, তাহলে তোমার নাম দিয়ে মনে রাখা সহজ হবে। গাছে উঠে গেছে, গাছে উঠে গেছে, আর পরে এখন আমি গাছে উঠতে পারি, আমি গাছে উঠে গেছি, সরি কি বলবেন, ও মানে আমি গালিব, আমি গাছে উঠে গেছি, এখন আরিফ গাছে উঠতে পারে না। বুঝছো? তো আরিফ কি করছে, আরিফ যেহেতু গাছে উঠতে পারে না, আরিফ মৃত মানুষের ভান ধরে নিচে শুয়ে গেছে। এবার আসো, ভাল্লুক আসছে, ভাল্লুক এসে ভাল্লুক তাকে অনেক মানে দেখা ইয়ে করছে, করে দেখে যে মানে তাকে ভালুকের মনে হচ্ছে মৃত, কারণ ভালুক মৃত মানুষ খায় না। তখন ভালুকটা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি গাছ থেকে, ধর গালিব গাছ থেকে নামছে, নামার পর আরিফকে আমি জিজ্ঞেস করলাম, আরিফ ভালুক তোমাকে কি বলছে? আরিফ আমাকে বলছে যে যে ধরো হচ্ছে যে তোমার বন্ধু যদি তোমাকে রেখে চলে যায়, সেই বন্ধু তোমার মানে সঠিক বন্ধু নয় আর কি, এই কথা বলছে। পরে ধর আমি লজ্জা পেয়ে গেছি। এভাবে তুমি মনে রাখবা। তাহলে এখান থেকে আমরা যেটি শিখতে পাই, যে যে বন্ধু বিপদের সময় পাশে থাকে সেই হচ্ছে সত্যিকারের বন্ধু। ভাই তাহলে ভাই এটা লিখে বলো যে বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সে হচ্ছে প্রকৃত বন্ধু। ওকে, বুঝছো? তাহলে ভালুক কিন্তু মৃত মানুষ খায় না, এই কারণে আরিফ মৃত মানুষের বান্ধব রয়েছে। বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সে হচ্ছে প্রকৃত বন্ধু। হ্যাঁ, ওকে, এটা লিখে বলবে, বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সে হচ্ছে প্রকৃত বন্ধু। ঠিক আছে, শিক্ষাটা লিখে ফেলতে হবে। আচ্ছা, এবার আমরা ভাইয়া 13 নম্বর যেটা ধরবো, হয় দেয়ার ইজ উইল, দেয়ার ইজ উইল, হয় ইচ্ছে থাকলে উপায় হয়, অথবা ভাইয়া থ্রাস্টিক করো একটা তৃষ্ণার্ত কাক। সেটা কি ভাইয়া? একটা তৃষ্ণার্ত কাক মানে তার হচ্ছে পানি খাওয়া প্রয়োজন, কিন্তু সে পানি পাচ্ছে না, খুঁজতে খুঁজতে দেখছে একটা কলসিতে পানি আছে। সুন্দর করে বুঝো, কলসিতে পানি আছে। এখন এই যে কলসিতে যখন সে পানি পাইছে, এখন পানি অনেক নিচে, কলসির ভেতরে নিচে পানি, এখন সে পানি খাবে কিভাবে?
পরে সে দেখলো তো পাশে পাথর ছিল, পরে একটা একটা পাথর কলসিতে ফেলতে 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 পানি উপরে উঠে আসলো, পরে তার জন্য পানি খাওয়াটা সহজ হয়ে গেছে। তাহলে এখান থেকে ভাই আমরা শিক্ষাটা কি পেলাম, যে বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কঠিন সমস্যার সমাধান করা যায়, বুঝছো, অথবা ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝছো, বুদ্ধি এবং ধৈর্য দিয়ে, ওকে, বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কঠিন সমস্যার সমাধানও করা যায়, শেষ হয়ে গেছে। বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কঠিন সমস্যার সমাধান করা যায়, দ্রুত লিখে ফেলবে, বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কঠিন সমস্যার সমাধান করা যায়, ঠিক আছে ভাইয়া, বুদ্ধি, বারবার বলছি কিন্তু ভাইয়া, বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কঠিন সমস্যার সমাধান করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর ভাইয়া দেখো আমরা এখন যেটি বলবো গ্রাফ সল, ল সল, অতিলোভে আমরা যেটা জানি। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকে কিন্তু এগুলো জানো, তারপর আমি একবার বলে দিচ্ছি, দেখবে এগুলো আসে যে একটা কৃষকের একটা হাঁস ছিল, সোনার হাঁস, হাঁস প্রতিদিন স্বর্ণের ডিম পারতো, সে এটা বিক্রি করতো। পর একদিন তার মাথায় চিন্তা আসলো যে আমি যদি হাঁসকে মানে কেটে সবগুলো একসাথে নিতে, আমি একসাথে ধনী হয়ে যাব। পরে সে হাঁসকে মেরে পেট কাটার পর দেখে যে একটাও কি নাই। তখন সে কি করেছে, সে খুব হতাশ হয়ে গেছে। এখান থেকে আমরা যেটি মানে বুঝতে পেরেছি যে অতিরিক্ত লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়, বুঝছো, অথবা সব পেতে চাইলে সব হারাতে হয়। লেখো ভাইয়া, অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, অথবা সব পেতে চাইলে সব হারাতে হয়, ওকে, বুঝছো ভাইয়া? এই সবে তোমরা জানো, আমি কাহিনীটা একবার বলে দিচ্ছি। আমি জানি এই কাহিনীটা বলার কারণে অনেক শিক্ষার্থীরা উপকৃত হবে, কারণ অনেকে কাহিনীগুলো ভুলে গেছো, ওকে। তাহলে ভাইয়া, অতিরিক্ত লোভ মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায়, সব পেতে চাইলে সব হারাতে হয়, বুঝছো। এই এরপর ভাই আমরা যেটি উইজডম অফ এ গাজী, যে একজন ধরো হচ্ছে গাজীর যে উইজডম বুদ্ধি, সেটা আমরা প্রত্যেকে জানি। ধরো হচ্ছে দুইজন মহিলা আসছে, ওকে, দুইজন মহিলা এসে বলছে যে এই ছেলেটা আমার, বিচারকের কাছে আসছে, বিচারকের কাছে এসে বলছে যে এই মহিলাটা মানে এই ছেলেটা আমার। প্রথম মহিলা বললে এই ছেলেটা আমার, দ্বিতীয় মহিলা বললে এই ছেলেটা আমার। এখন বিচারক তো ধরো একদম ইয়াতে পড়ে গেছে যে কি করবে, তা কিভাবে সে নির্ধারিত করবে যে এটি কার ছেলে। পরে সে বলল যে আমি এই ছেলেটিকে 2 টুকরা করে আপনাদের দুজনকে দিয়ে দেবো, তাইলে হয়ে যাবে। এতে এটা বলার পরে প্রথম মহিলাটি চুপ হয়ে গেছে। কেন চুপ হয়ে গেছে? কারণ প্রথম মহিলাটির সে চায় যে তার সন্তান সে না পাক, কিন্তু তার সন্তানটা বেঁচে থাকুক। সে যখন এটা বলছে আর দ্বিতীয় মহিলা চুপ ছিল, তখন বিচারক প্রথম মহিলাটিকে কি দিয়েছে, ছেলেটি দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? কারণ সে বুঝতে পেরেছে যে এই তার সন্তান, এই কারণে সে তার মানে হচ্ছে সে নিতে চায় না, কিন্তু সে যেন বেঁচে থাকুক, এই আর কি বিষয়টা, ওকে। তো এখান থেকে আমরা যেটি বুঝি, সত্যিকারের ভালোবাসা যেটা, সেটা হয় নিঃস্বার্থ, ঠিক আছে কিনা। তো জ্ঞানী মানুষ যারা, তারা হচ্ছে বুদ্ধি দিয়ে সত্য বের করতে পারে, এটা লিখে রাখো যে জ্ঞানী মানুষ যারা তার বুদ্ধি দিয়ে, জ্ঞানী মানুষ যারা, একটু বলতেছি আর কি, যতটুকু পারবে। জ্ঞানী মানুষ যারা তারা বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করতে পারে, জ্ঞানী মানুষ যারা তারা বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করতে পারে, জ্ঞানী মানুষ যারা তারা বুদ্ধি, বারবার বলতেছি ভাইয়া, জ্ঞানী মানুষ যারা তারা বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করতে পারে, ওকে। আচ্ছা, এরপর আসে ভাইয়া টাইমলি রিয়েলাইজেশন অফ এ লায়ন এন্ড বোর। সিংহ এবং, আমরা যেটা জানি সিংহ এবং বুনো শূকর, এই জিনিসটা এখন আমরা দেখবো। সিংহ এবং যে বুনো শূকর আছে, বনের যে শূকর, তো সিংহ এবং শূকর এরা হচ্ছে তাদের খুব তৃষ্ণা পাইছে এবং তারা পানি খেতে যাবে। তো তারা একটা জায়গায় পানি পেয়েছে, ধর একটা পুকুরে পানি পেয়েছে, পানি খুবই অল্প। এখন তারা পানি কে আগে পান করবে, সুন্দর করে বুঝো ভাইয়া, সিংহ এবং বুনো শূকর কে আগে পান করবে, এটা নিয়ে তারা হচ্ছে খুবই মানে হচ্ছে ধরো হচ্ছে মারামারি করছে। উপর থেকে কিছু শকুন ছিল, শকুনেরা খুবই আনন্দে আছে, যখনই যে মারা যাবে আগে শকুন তার গোশত খেতে পারবে, বুঝছো। তখন তারা এর সিংহ এবং বন্য শূকর এটা দেখতে পাচ্ছে যে শকুন তাদের জন্য অপেক্ষা করছে। পরে তারা এটা বুঝতে পেরে তারা আর ঝগড়া বন্ধ করে দিয়ে তারা হচ্ছে একজন একজন করে পানি খেয়েছে, ওকে। এতে করে আমরা যেটি বুঝলাম যে অকারণে ঝগড়া করলে অন্যের লাভ হয়, সময় মতো বুঝতে পারা হচ্ছে বুদ্ধিমানের কাজ। লিখে ফেলো যে অকারণে ঝগড়া করলে অন্যের লাভ হয়, সময় মতো বুঝতে পারা বুদ্ধিমানের কাজ, ওকে। ওকে ভাইয়া, অকারণে ঝগড়া করলে অন্যের লাভ হয়, সময় মতো বুঝতে পারা বুদ্ধিমানের কাজ, ওকে। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন যে উটকাটারের গল্পটা, এটা তোমরা সবাই জানো। এটা আর আমাদের মানে সেই উটকাটারের বিষয়টা আমরা সে ছোটবেলা থেকে পড়তে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অনেস্ট উটকাটার আমরা সবাই জানি যে একজন দৈত্য এসে তাকে
জিজ্ঞেস করছে, তার দৈত্য পড়ে গেছে। আচ্ছা দেখে এটা আমি আর বলবো না, যে হচ্ছে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে সততার পুরস্কার আমরা একদিন না একদিন, মানে সততার পুরস্কার একদিন না একদিন পাওয়া যায়। সবাই লিখে ফেলো, সততার পুরস্কার একদিন না একদিন পাওয়া যায়, দ্রুত লিখে ফেলো। ওই যে অ্যানেস্ট উডকাটার যে তার, এটা তো তোমরা জানো ভাই, সবাই দ্রুত লিখে ফেলো যে আমি গ্রাফ পড়ে তো ভাবে থিম আছে, সততার পুরস্কার একদিন না একদিন পাওয়া যায়। ওকে, এই দ্রুত লিখে ফেলবে, সততার পুরস্কার একদিন না একদিন পাওয়া যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া দ্য সেলফিশ জায়ান্ট। ধরো এক দৈত্য, তার ফুল বাগান ছিল, ফুল বাগানে গ্রামের ছেলেপেলেরা খেলতো, এটা দেখে, সুন্দর করে বুঝো, এটা দেখে সে কি করেছে, সে ওই ছেলেপেলেদেরকে বের করে দিয়েছে এবং হচ্ছে সে ওয়াল দিয়ে দিয়েছে যেন তার বাড়িতে কেউ বা বাগানে কেউ ঢুকতে না পারে। পরে যখন ছেলেপেলেদেরকে বের করে দিয়েছে, তার বাগানে আর কি বুঝছো, তার বাগানে আর ইয়ে হয়নি, মানে আর ফুল ফুটতো না। পরে এই ছেলেপিলেগুলো আবার একদিন হঠাৎ করে তার বাগানে কোনো না কোনো ভাবে ঢুকে খেলছে, তখন আবার ফুল ফুটেছে, বসন্ত এসেছে, তখন সে ওয়াল ভেঙে দিয়েছে এবং ছেলেপেলেদেরকে খেলার অনুমতি দিয়েছে। বুঝছো, এই সেলফিশ জায়ান্ট, যে সেলফিশ দৈত্য, এখানে আমরা যে শিক্ষাটা পাই, স্বার্থপরতা মানুষকে একা করে দেয়, আর ভালোবাসা ও ভাগাভাগি মানুষকে সুখ এনে দেয়। এটা লিখো, যে স্বার্থপরতা মানুষকে একা করে দেয়, ভালোবাসা এবং ভাগাভাগি মানুষকে সুখ এনে দেয়। আর কয়টা আছে? আর 7টা। ওকে, স্বার্থপরতা ভাই দ্রুত লেখো। স্বার্থপরতা মানুষকে একা করে দেয়, আর বলো কি, আর হচ্ছে ভালোবাসা এবং ভাগাভাগি মানুষকে সুখ এনে দেয়। ঠিক আছে, এরপর আসো ভাইয়া, হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার। তোমার জন্য যেটা খেলা আরেকজনের জন্য সেটা হয়তো মৃত্যু হতে পারে। ধরো কিছু ছেলে তারা নদীর ধারে খেলছিল, তখন তারা ধরো হচ্ছে কিছু পাথর ছুটছিল এবং সেখানে কিছু ব্যাঙ ছিল, ব্যাঙ। এখন আসো, তারা পাথর ছুটছে আর খুবই মজা করছে, ওইদিকে ব্যাঙ ছিল কিছু, তো ব্যাঙগুলো এই যে তাদের পাথর ছুঁড়ে মারার কারণে কিছু মারা গেছে, কিছু আহত হয়ে গেছে। তখন একটা ব্যাঙ উঠে বলছে, এই যে তোমরা যে এত আনন্দ পাচ্ছ, তোমাদের জন্য যেটা আনন্দ অথবা যেটা খেলা, আমাদের জন্য তো সেটা হচ্ছে মৃত্যু বা সেটা কষ্টের কারণ। ওকে, তো এখান থেকে আমরা যেটি যা একজনের জন্য আনন্দের, অন্যজনের জন্য তার কষ্ট বা ক্ষতির কারণ হতে পারে। এটা অনেক ওয়েতে তুমি বানাইতে পারো। ধরো বিয়ে বাড়িতে তুমি গেছো, অনেক গান বাদ্য হচ্ছে, পাশের বাড়িতে হয়তো একজন অসুস্থ, তার অসুখ আরো বেড়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তো যেটা একজনের জন্য আনন্দের, অন্যজনের জন্য সেটা ক্ষতির কারণ হইতে পারে। বুঝতে পেরেছি? এটা লিখে বলো, যেটা একজনের জন্য যেটা আনন্দের, অন্যজনের জন্য সেটা ক্ষতির কারণ হইতে পারে। ওকে, এই আচ্ছা, এরপর ভাইয়া লায়ন এন্ড দ্য মাউস। আমরা সিংহ এবং ইঁদুরের কাহিনী প্রত্যেকে জানি, যে ধর হচ্ছে সিংহ ঘুমাচ্ছে, পরে ইঁদুর সিংহের হচ্ছে কি সিংহের ইয়েতে ঢুকে গেছে, বুঝছো, নাকের ভিতরে ঢুকে গেছে। তো পরে হচ্ছে সে বলছে যে আমি আপনার উপকার করবো, আমাকে কিছু করেন না, আমাকে ছেড়ে দেন। তারপরে হচ্ছে এই সিংহ কি করেছে, ইঁদুরকে ছেড়ে দিয়েছে। পরে একদিন এই সিংহটা একটা জালে আটকা পড়েছে, শিকারের জালে, যেভাবে জালে আটকা পড়েছে, এই ইঁদুর কি করেছে, ইঁদুর এই সিংহকে জাল কেটে 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 দিয়ে মুক্ত করে দিয়েছে। এর আগে তোমাকে এটা মনে রাখতে হবে যে সিংহ কিন্তু ইঁদুরকে বলেছে, যা তুই আমার কি উপকার করবি, তুই এত ছোট মানুষ বা এত ছোট জিনিস। এই তাহলে এখান থেকে আমরা যেটি শিখতে পেলাম যে ছোট হলো ভাইয়া, ছোট হলেও কেউ তুচ্ছ নয়, যে কেউ একদিন উপকার আসতে পারে। শেষ, দ্রুত লিখে বলবে, ছোট হলেও কেউ তুচ্ছ নয়, যে কেউ একদিন উপকার আসতে পারে। ওকে, দ্রুত লিখে ভাইয়া, ছোট হলেও কেউ তুচ্ছ নয়, যে কেউ একদিন উপকার আসতে পারে। দ্য লায়ন এন্ড দ্য মাউস। দ্রুত ভাইয়া, ছোট হলেও কেউ তুচ্ছ নয়, যে কেউ একদিন উপকার আসতে পারে। দ্রুত ভাইয়া, ছোট হলেও কেউ তুচ্ছ নয়, যে কেউ একদিন উপকার আসতে পারে। ওকে, আচ্ছা, এবার আসো ভাইয়া, ইউ আর এ বিউটিফুল অ্যাজ ইউ আর। ভাই ওটা কি লিখছো, ছোট হলে কেউ তুচ্ছ নয়, যে কেউ একদিন উপকার আসতে পারে। আমাদের আর বেশি নেই ভাইয়া, আর 4টা আছে। আচ্ছা, ইউ আর বিউটিফুল অ্যাজ ইউ আর, তুমি যেমন আছো তেমনই সুন্দর। তো একটা মেয়ে ছিল, যে সে তার নিজের ধরো হচ্ছে রূপ নিয়ে সবসময় অখুশি থাকতো বা হচ্ছে খারাপ লাগতো। পরে একদিন একজন জ্ঞানী মানুষের কাছে গেছে, জ্ঞানী মানুষের কাছে যাওয়ার পর জ্ঞানী মানুষ তাকে হচ্ছে একটা ফুল বাগানে নিয়ে গেছে। ফুল বাগানে গোলাপ ফুল ছিল, সূর্যমুখী ছিল, শাপলা ফুল ছিল, জুঁই ছিল, এরকম আরো অনেকগুলো ফুল ছিল। তো সে তাকে বলে, দেখো প্রত্যেকটা ফুলে কিন্তু সুন্দর এবং কোনো ফুল কিন্তু কারোর মতো হতে চায় না। সো এই যে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের মতো করে সুন্দর। সো নিজের মতো থাকে সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আত্মবিশ্বাস মানুষকে সুন্দর করে তোলে। লিখে ফেলো, নিজের মতো থাকাই হচ্ছে সুন্দর, আত্মবিশ্বাস মানুষকে সুন্দর করে তোলে। ওকে, শেষ।
যাদের একটু সমস্যা হবে তারা চলে যেতে পারে, আমাদের হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠা। বলো, নিজের মতো থাকাই হচ্ছে কি? নিজের মতো থাকা হচ্ছে সুন্দর, আত্মবিশ্বাসী মানুষকে সুন্দর করে তোলে। ওকে, এই আচ্ছা, আশা করছি সবাই বুঝছো দ্য প্রাইস অফ বলস। আচ্ছা, এরপরে এই যে ভাইয়া ওই যে একটা মানে রাখাল, যে মৃত্যু যে রাখাল ছিল তার সম্পর্কে তোমরা সবাই জানো। এরপরে কিং লেয়ার এন্ড হিজ ডটার, আমি কি বলে দিবে এগুলো? আচ্ছা, আর বলি, আর তো 4টা আছে। কিং লেয়ার এন্ড হিজ ডটার, সময় আমাদের কয় মিনিট আছে? ও 9 হয়ে গেছে। আমি ইনশাল্লাহ 20 মিনিটের মধ্যে শেষ করে দিই ভাইয়া। কিং লেয়ার এন্ড হিজ ডটার। আচ্ছা, এখানে ধরো হচ্ছে তুমি চেষ্টা করবা, যদি তুমি মানে ওই নামগুলো নাও পারো তখন তুমি তোমার মতো করে কিন্তু বানাই দিয়ে চলে আসতে পারবা। বুঝছো, যে এক রাজা ছিল, রাজার ধরো হচ্ছে 3জন মেয়ে ছিল। এখন এই 3জন মেয়ের মধ্যে রাজা দেখতে চেয়েছিল যে কে তাকে আসলে বেশি ভালোবাসে। বুঝতে পেরেছো? পরে রাজা তাদেরকে একবার ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে তুমি মানে কে আমাকে কেমন ভালোবাসে। তখন 2জন মিথ্যা প্রশংসা করেছে, বড় মেয়ে এবং মেজো মেয়ে। আর ছোট মেয়ে বলছে বাবা, আমি তুমি বাবা হিসেবে যতটুকু ভালোবাসা দরকার ঠিক ততটুকুই ভালোবাসি। পরে যে কাহিনীটি হয়েছে, বাবা তার বাকি যে 2 মেয়ে ছিল, বড় মেয়ে এবং মেজো মেয়ে, বড় মেয়ে এবং মেজো মেয়েকে সব সম্পত্তি দিয়ে দিয়েছিল, কিন্তু ছোট মেয়েকে সম্পত্তি দেয় না এবং ছোট মেয়েকে তাড়িয়ে দিয়েছিল। পরে বাবা যখন তার বড় মেয়ে এবং মেজো মেয়েকে সব সম্পত্তি দিয়েছিল, তারা তাদের বাবাকে অবহেলা করতে শুরু করলো। ওকে, আর ছোট মেয়ে হচ্ছে কি, ধরো ছোট মেয়ে হচ্ছে অনেক দূরে ছিল আর কি, পাহাড় বা জঙ্গলে এভাবে চলে গেছে। পরে সে একদিন যখন এইভাবে জেনেছে, তখন সে তার বাবার সেবা শুশ্রূষা করতে শুরু করলো আর কি। তো এই যে তারা মিথ্যা প্রশংসা করছে, যে অতিরিক্ত প্রশংসা সবসময় সত্য নয়। বুঝছো, সত্যিকারের ভালোবাসা হয় সরল এবং সৎ। তাইলে আমরা এখান থেকে যেটি শিখতে পেলাম, যে অতিরিক্ত প্রশংসা সবসময় সত্য নয়, অতিরিক্ত প্রশংসা সবসময় সত্য নয়। ওকে ভাইয়া? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর ভাইয়া কাউবয়ের ব্যাপারে সবাই জানো, উইজডম। আচ্ছা, বোটসম্যানের এটা তোমরা জানো, কাউবয়টা সবাই জানো, কাউবয় আর বলা লাগবে না। বোটসম্যান তো জানো, যে একজন শিক্ষিত লোক নৌকায় উঠছে, নৌকায় উঠে বলছে তুমি কি এই বিষয় জানো, ধরো তুমি কি ব্যাকরণ জানো? সে বলছে না, আমি ব্যাকরণ জানি না। সে বলছে তাইলে তোমার জীবনের 4/3 ধ্বংস। আচ্ছা, তারপরে বলছে তুমি কি দর্শন জানো? সে বলছে না, তাইলে তোমার ধরো হচ্ছে 3/2 এরকম বলছে আর কি। পরে হঠাৎ করে ধরো হচ্ছে ঝড় তুফান শুরু হয়েছে। তো ঝড় তুফান শুরু হওয়ার পরে এখন ওই যে বোটম্যান, যে নৌকা চালায়, তো সে বলছে আর কি যে আপনি কি সাঁতার জানেন? সে বলছে না, আমি সাঁতার জানি না। তো সে বলছে, নৌকা চালক বলছে তাহলে তো আপনার পুরো জীবনটাই ধ্বংস। এখান থেকে আমরা যেটি বুঝলাম, যে বইয়ের জ্ঞানেই হচ্ছে মানে নয়, মানে আমাদেরকে বাস্তবিক জ্ঞানগুলো শিখতে হবে, শুধু বইয়ের জ্ঞানে শিখলে হবে না। এই আসলে যে সবাই বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের কমপ্লিট স্টোরি। তোমরা চেষ্টা করবে স্টোরিগুলো যেন সুন্দর করে, এখানে আমি দিয়ে দিয়েছি, শুধু একবার পড়বা, একবার পড়ে যতটুকু মনে থাকে অবশ্যই চেষ্টা করবা ভাইয়া, ছোট্ট মানে কমপ্লিট স্টোরি 1 পেজের মধ্যে ভাইয়া। এই যে ভাইয়া 5, 6, 7, 8 লাইন 10 লাইনের বেশি কোনো কমপ্লিট স্টোরি আছে? ওকে, ক্রিয়েটিভ হইলে তো তুমি ক্রিয়েটিভই লিখবা, বাট আমি বলছি লিখতেই হবে তোমাকে। শেষ। স্টোরি নিয়ে কার কোনো প্রশ্ন আছে? স্টোরি নিয়ে যদি কার কোনো প্রশ্ন থাকে, তোমরা ওই যে গনারেল, রিগান এবং কর্ডেলিয়া, যে রাজার যে 3 মেয়ে, যে গনারেল, রিগান এবং কর্ডেলিয়া, নামগুলো মনে রাখতে না পারলে তুমি তোমার নাম দিয়ে, মানে যে কোনো নাম দিয়ে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমরা এটা শেষ করছি, আমাদের হাতের সময় একদমই কম। এখন আমরা যেটা দেবো গ্রাফ। দেখো ভাইয়া, আমাদের রাইটিং পার্টে যে 2টা টপিকের সবচেয়ে বেশি মার্ক, সেটা হচ্ছে প্যারাগ্রাফ এবং গ্রাফ। প্যারাগ্রাফ এবং গ্রাফ। এই যে দেখো, তুমি এই প্যারাগ্রাফ কে না পারবা? আমাকে বলো কেন তুমি পারবা না ভাই? অবশ্যই আল্লাহর মতো তুমি পারবে, অটো না, নিচ থেকে কয়েক লাইন লিখতে পারতে হবে। এবার গ্রাফ। আমি ভাইয়ের সময় একদমই কম, তারপরে যতটুকু পারি আমি তোমাকে শুধু একটা সিম্পল সিস্টেম দেখাই দিব, তুমি চেষ্টা করবে এইভাবে লিখে আসতে। এই পর্যন্ত যতগুলো গ্রাফ আসছে, পাই চার্ট, কোনটা হিস্টোগ্রাম, কোনটা বার ডায়াগ্রাম, কোনটা পিরামিড, এগুলো এখন আর কিছু বলা লাগবে না, মানে সময় কম। তো আসো, এই পর্যন্ত যত গ্রাফ আসছে আমি তোমাকে আগে সেটা বলি। এই পর্যন্ত যত গ্রাফ আসছে ভাইয়া, গ্রাফগুলো হচ্ছে 3 ধরনের, সবাই লিখে ফেলো। এই পর্যন্ত যত গ্রাফ আসছে, তোমরা হয়তো এটা বুঝো না, আমি এখন চিত্র সব বুঝিয়ে দিব। গ্রাফ লেখো সবাই, গ্রাফ। এই পর্যন্ত যত গ্রাফ আসছে, গ্রাফ হয়তো ভাইয়া দেখো, সংখ্যা বলো ভাইয়া, একটা হচ্ছে সংখ্যা প্লাস পার্সেন্টেজ ভাইয়া, সংখ্যা প্লাস পার্সেন্টেজ। আরেকটা হচ্ছে ভাইয়া বিষয় প্লাস ভাইয়া, কোন বিষয় প্লাস সংখ্যা। আরেকটা হচ্ছে ভাইয়া সময় ব্যয়, সময় ব্যয়। এই সময় ব্যয়টা হচ্ছে জাস্ট এটার মতোই, এর বাইরে আসলে কোনো কিছু নাই। এখন আমি তোমাকে 3টা বিষয় বুঝাই দিব এবং কিভাবে লিখবা সেটাই বুঝাই দিব ভাইয়া।
সংখ্যার সাথে পার্সেন্টেজ, এটা কেমন? এটা হচ্ছে ধরো 2010 সালে কত পার্সেন্ট ইন্টারনেট ইউজার, দেখো এখানে কিন্তু কোনো বিষয় নেই যে সাল এত এর সাথে পার্সেন্টেজ। ওকে, তুমি যদি গ্রাফ লিখতে না পারো এটা তোমার জন্য খুবই কষ্টের একটা বিষয়, যে এত সহজ একটা টপিক প্রশ্নকে শুধু একটু ব্যাখ্যা করে আমি দিব ভাইয়া। তাহলে সংখ্যা প্লাস পার্সেন্টেজটা কেমন সেটা খেয়াল করো, যে ইন্টারনেট ইউজার মানে এত সালে এত পার্সেন্ট ইন্টারনেট, এত সালে এত পার্সেন্টেজ, এত সালে এত পার্সেন্ট, এটা হচ্ছে সংখ্যা রিলেটেড গ্রাফ। আসলে বিষয় রিলেটেড গ্রাফ কিভাবে? ধরো হচ্ছে আমি তোমাকে যদি বলি যে বিষয় রিলেটেড গ্রাফ হচ্ছে এই যে, ধরো আমি একজন শিক্ষার্থী, এখন আমি শিক্ষার্থী হিসেবে আমি কোন বিষয়, ধরো আমি পড়াশোনা করি এখন, আচ্ছা এটা বিষয়কে তুমি এখানে জনগণ লিখতে পারো, জনগণ। ধরো আমি, অথবা আমি জব করি। ওকে, এখন এই যে বাংলাদেশে যে যারা জব করে এই জবের ক্ষেত্রে এটা হচ্ছে ভাইয়া দেখো, এই জব মানে এটা হচ্ছে বিষয়, আর সাথে থাকবে সংখ্যা, যে হচ্ছে ব্যাংকে এত পার্সেন্টেজ জব করে। দেখো ব্যাংক, এই যে তোমরা ভাই এখানে তো হচ্ছে সাল প্লাস পার্সেন্টেজ, এগুলো হচ্ছে ভাইয়া বিষয় প্লাস সংখ্যা, সেটা কিরকম? বা বিষয় প্লাস পার্সেন্টেজ, ওকে সংখ্যা থাকে এখানে বেশি, বা পার্সেন্টেজও থাকতে পারে, যে বাংলাদেশে ব্যাংকে এত পার্সেন্ট জব করে, বাংলাদেশে টিচার এত পার্সেন্ট, বাংলাদেশে হচ্ছে ধরো ব্যবসা বিজনেস এত পার্সেন্ট, এইভাবে একটা পার্সেন্টেজ থাকবে। আর হচ্ছে সময় ব্যয়, আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার 24 ঘন্টা কোথায় কোন কোন ক্ষেত্রে ব্যয় করি, যে ধরো আমি হচ্ছে পড়াশোনাতে এত, খেলাধুলাতে এত, বিনোদনে এত, এরপর কলেজে এত ঘন্টা, এই 3 স্টাইলের আমাদের গ্রাফগুলো আসে। আমি এখন বলে দিব, চেষ্টা করবে এই স্টাইলে সুন্দর করে বানাই লিখে আসতে। ওকে ভাই, এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, যে সংখ্যার সাথে পার্সেন্টেজ, বিষয়ের সাথে সংখ্যা এবং সময় ব্যয়। তুমি যদি বলো আমি তোমাকে প্রশ্নগুলো একটু দেখাই দিই, দেখো প্রশ্নগুলো আমি তোমাকে একবার একটু দেখাই দিই যে সেটা কিভাবে। আচ্ছা এই যে ভাইয়া দেখো, তুমি দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকে ইনশাআল্লাহ আশা করছি এটা পারবা। দেখো এখানে হচ্ছে সংখ্যা প্লাস পার্সেন্টেজ, দেখো সংখ্যা পার্সেন্টেজ, সংখ্যা পার্সেন্টেজ, সংখ্যা পার্সেন্টেজ, সংখ্যা পার্সেন্টেজ। ভাই সময় কম, আমি আর বেশি পড়তে পারলাম না। হ্যাঁ দেখো এখানে কি ভাইয়া, দেখো এখানে হচ্ছে 20 প্লাস পার্সেন্টেজ, দেখো গার্মেন্ট, ম্যানফর, টি, ফিশ, এটা হচ্ছে 20 প্লাস পার্সেন্টেজ। এবার আবার এটা হচ্ছে কি, দেখো ভাই এটা হচ্ছে সংখ্যা প্লাস পার্সেন্টেজ, সুন্দর করে বুঝবা, সংখ্যা প্লাস পার্সেন্টেজ। দেখো এটা কি, এটা হচ্ছে ভাইয়া 20 প্লাস পার্সেন্টেজ। দেখো ভাইয়া ফার্মিং এ কত পার্সেন্ট করে? 10%। বিজনেস কত পার্সেন্ট? 20%। গভর্নমেন্ট জব কত পার্সেন্ট করে? 60%। রিসার্চ ওয়ার্ক কত পার্সেন্ট করে? 10%। ব্যাংকিং কত পার্সেন্ট? 40। টিচিং কত পার্সেন্ট? 30। এটা কি বলতো আমাকে? এটা হচ্ছে বিষয় প্লাস পার্সেন্টেজ। বিশ্বাস করো খুবই কষ্ট হচ্ছে, হয়তো তুমি ওইভাবে মনোপুত হবা না। বলো ভাইয়া শুধু গ্রাফ পড়াইতে লাগে 1 ঘন্টা, আমি তোমাকে 20 মিনিটে তোমার মনোপুত করাতে পারবো? বলো ভাইয়া। আর আমি যদি 1 ঘন্টাও পড়াই তাহলে তোমার সময়টা চলে গেল। এই কারণে যতটুকু দেখাই দেওয়া দরকার ততটুকু দেখাই দিচ্ছি, প্লিজ বলছে মনে কষ্ট নিও না ভাইয়া। আচ্ছা তাহলে এটা হচ্ছে 20 প্লাস। বিশ্বাস করো এত সহজ গ্রাফ, আমি বিশ্বাস করি আমার পেইড ব্যাচের প্রত্যেক শিক্ষার্থী গ্রাফ অনেক ভালো করবে। আসলে এটা বুঝছো কিনা তুমি? তাহলে একটা হচ্ছে সংখ্যা প্লাস, দেখো ভাইয়া এটা কি সংখ্যা প্লাস পার্সেন্টেজ, এগুলো হচ্ছে সংখ্যা প্লাস পার্সেন্টেজ। তাহলে কিছু হচ্ছে সংখ্যা প্লাস পার্সেন্টেজ, কিছু হচ্ছে 20 প্লাস। এই যে ভাইয়া ফার্মিং বিজনেস, এটা আবার 20 প্লাস পার্সেন্টেজ। এবার আসো ভাইয়া এটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস অফ এ স্টুডেন্ট, এটা হচ্ছে সময় ব্যয় রিলেটেড। সে স্লিপ, এই যে স্লিপে কত পার্সেন্ট, স্টাডি, রিক্রিয়েশন, প্লে, আদার, কলেজ আওয়ার্স, এই যে বিষয়গুলো হচ্ছে সব এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন। এই রিসার্চ আবার হচ্ছে এই যে ভাই 20 প্লাস পার্সেন্টেজ বা সংখ্যা, ঠিক আছে? এই যে ভাই 20 প্লাস পার্সেন্টেজ বা সংখ্যা, সব বিগত বছর, এটা হচ্ছে সংখ্যা প্লাস পার্সেন্টেজ, ঠিক আছে কিনা? এটা হচ্ছে সংখ্যা প্লাস পার্সেন্টেজ। ভাই একটু দ্রুত বলছি আর কি ভাই, এটা হচ্ছে সংখ্যা প্লাস পার্সেন্টেজ। এখন আমার কথা হচ্ছে ভাই এইগুলোর তাইলে আমরা লিখবো কিভাবে ভাইয়া? আপনি তো বুঝাই দিলেন যে সংখ্যা প্লাস পার্সেন্টেজ, 20 প্লাস পার্সেন্টেজ, লিখবোটা আসলে কিভাবে প্রত্যেকে জানো মোটামুটি। আমি তোমাকে আরো 2-একটা পড়ি শুনো। দেখো আমাদের পরীক্ষাতে আসলে কি আসে, দেখো এই যে ভাই 20 প্লাস পার্সেন্টেজ যেগুলো আছে বিগত বছরে, দ্য গ্রাফ বিলো শো হচ্ছে দ্য ইম্পর্টেন্স এন্ড ইউজেস অফ ইংলিশ। হ্যাঁ ডিসক্রাইব দ্য গ্রাফ, 80 ওয়ার্ডস এর মধ্যে তোমরা দেখছো কত কম শব্দের মধ্যে লিখতে বলে। এই যে ভাই পজিটিভ এন্ড নেগেটিভ ইউজেস ইন্টারনেট, মানে আচ্ছা আমি এগুলো পড়লাম না। সংখ্যা প্লাস পার্সেন্টেজ, 20 প্লাস পার্সেন্টেজ তোমাকে দেখাইলাম। তোমরা যে কাজটা করবে, এখানে আমি সংখ্যাটা দিই নেই, জাস্ট তোমাকে সিস্টেমটা দেখাই দিছি। সবসময় আমরা যে কাজটি করবো, বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, সময় থাকলে আমি তোমাকে গ্রাফে একদম 100% ক্লিয়ার করে দিতে পারতাম, সময় একদম কম, সর্বোচ্চ আর আমি 6 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় আমরা প্রথম লাইনটা প্রশ্ন থেকে নিব, সুন্দর করে বুঝো। বলো প্রথম লাইনটা আমরা শেষ থেকে নিব, নিয়ে আমরা যে কাজটি করব, আমরা
তোমরা এগুলো সবার কাছ থেকে সবার মুখ থেকে শুনছো করেছো যে আমরা হাইস্টটা লিখবো এবং হাইস্টের পার্সেন্টেজটা লিখবো, লোয়েস্টটা লিখবো, লোয়েস্টের পার্সেন্টেজটা লিখবো, মিডলটা লিখবো, মিডলের পার্সেন্টেজটা লিখবো। কোন ক্ষেত্রে এবার আমি দেখো কিভাবে তুমি লিখবা। তোমরা আগে হয়তো এইভাবে বিষয়গুলো ভাবো নাই। এই যে চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল, আমি তোমাকে বলি দেখো, আমি এখানে সংখ্যাটা দিনে জাস্ট আমি তোমাকে সংখ্যাটা কিভাবে লিখবে দেখছি। বল, প্রথমে তুমি এটা দা গ্রাফ শোজ দা, এই জিনিসটাকে ফলো করে আজকে শুধু গ্রাফটা প্র্যাকটিস করে নিবে। দা গ্রাফ শোজ দা চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। বল, এই লাইন আমরা কোথায় থেকে নিয়েছি? হুবহু প্রশ্ন থেকে। তাহলে আমরা প্রথম লাইন কোথায় থেকে নিব? প্রথম লাইন আমরা হুবহু প্রশ্ন থেকে নিব। ওকে, প্রথম লাইনটা ভাইয়া বলো, তোমরা যারা গ্রাফ লিখতে পারো না, কি রে ভাই প্রথম লাইন আর শেষ লাইন হইলেও তো লিখতে পারবা, হুবহু প্রশ্ন থেকে লিখবা। আর গ্রাফ মানে কি? ওই যে সংখ্যা যেটা আছে এটাকে শুধু ভাষায় বর্ণনা করে দিবে। কত কথা আছে, শুধু সময়ের অভাবে বলতে পারি না। আচ্ছা, তাহলে ভাই কি করব? প্রথম লাইনটা আমরা প্রশ্ন থেকে নিব, নিয়ে আসো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইয়েস্ট নাম্বার অফ এডুকেটেড পিপল প্রেফার গভর্নমেন্ট জব। দেখো, ওই যে তোমাকে আমি দেখাইলাম যে বাংলাদেশে কত পার্সেন্ট কি করে, গভর্নমেন্ট জব করো, খেয়াল করো। তাইলে তুমি হাইয়েস্টটা লিখলা। এই যে লাইনগুলো পেইড ব্যাচ আমি হাইয়েস্ট লোয়েস্ট এই লাইনগুলো দিয়েছি হুবু, কেউ বুঝতে পারো না যে তুমি এটা অটো করছো, অথচ অটো না, কিন্তু ক্রিয়েটিভিটি স্টাইলে তুমি লিখতে পারো। দ্য হাইয়েস্ট নাম্বার অফ এডুকেটেড পিপল, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষিত লোক প্রেফার পছন্দ করে গভর্নমেন্ট জব। এবার তুমি লিখবে কারণ, হ্যাঁ কত পার্সেন্ট করো, আচ্ছা এটা লিখবে গভর্নমেন্ট জব হুইচ ওয়াজ কত পার্সেন্ট, মানে পার্সেন্টেজটা এখানে ফিগার পার্সেন্টেজ নাম্বার অবশ্যই এটা লিখবা। আবার বলছি ভাইয়া, এটা আমি এখানে সংখ্যাটা লিখে নেই, বাট তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে সংখ্যাটা লিখবে। এবার তুমি বিকজ, এই জিনিসটা তোমরা লিখতে হবে অবশ্যই ভাইয়া। কেন করে? বিকজ অফ জব সিকিউরিটি এন্ড সোশ্যাল স্ট্যাটাস। বলো, তোমার হাইয়েস্টটা হয়ে গেছে না? হয়েছে। তাহলে তুমি বলবা দ্য হাইয়েস্ট নাম্বার অফ এডুকেটেড পিপল, দ্য হাইয়েস্ট নাম্বার অফ, এভাবে করি। সময় ব্যয় আসলে সেটা কিভাবে সেটা আমি দেখা দিচ্ছি। আসো, দ্য সেকেন্ড হাইয়েস্ট, এভাবে জাস্ট বর্ণনা করে দিচ্ছ, কত সুন্দর হয়ে গেছে। দ্য সেকেন্ড হাইয়েস্ট চয়েস ইজ ব্যাংকিং। কত পার্সেন্ট, কত নাম্বার, কত জন, কত সংখ্যা, সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। ব্যাংকিং অথবা প্রাইভেট জব, বিকজ অফ বেটার স্যালারিজ এন্ড অপরচুনিটিস। সব কোনটার কারণ কি সেটা তুমি লিখবা। A significant portion of educated people also interested in teaching. এবার কত পার্সেন্ট সেটা কিন্তু লিখতে হবে, বারবার বলতেছি পার্সেন্টেজটা কিন্তু প্রশ্নে থাকবে, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। Which is considered a noble profession. A few people also prefer business as their profession. It offers freedom and a high amount of profit. The least number of educated people prefer farming and other profession. Overall, the graph shows that most educated people are interested in government and private jobs. হয়ে গেছে। তো সংখ্যাটা তো তুমি লিখবা, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি ভাইয়া। এই যে পেইড ব্যাচে যারা আছে, আমি তোমাদেরকে হাত জোর করে বলছি ভাইয়া, এই যে লাইনগুলো ছিল যে তুমি হাইয়েস্টের স্টাইল কত লাইন দিবে, লোয়েস্টের স্টাইল কত লাইন দিবে, কোন মানে এই যে লাইনগুলো আছে না, আমি কয়েক ধরনের লাইন পেইড ব্যাচে দিয়েছি, আমি খুবই সরি এখন আর দিতে পারলাম না। তোমরা শুধু এইটা পড়ে এই স্টাইলে তুমি বানাই আসবা যে হাইয়েস্ট নাম্বার অফ এডুকেটেড পিপল, হাইয়েস্ট নাম্বার অফ পিপল, হাইয়েস্ট নাম্বার অফ পারসন, মানে যেটা হাইয়েস্ট সেটা লিখবা, লোয়েস্টে লিখবা, এরপর সেকেন্ড হাইয়েস্ট লিখবা, এরপর এভাবে করে এরপর বিকজটা লিখবা আর পার্সেন্টেজটা লিখে দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। শেষ। না বুঝলে আমি আর কিচ্ছু করতে পারবো না, সময় একদমই কম। আসো, সময় ব্যয় রিলেটেড যদি আসে, দেখো কি করবা। ধরো সময় ব্যয় এরকম 500টা কিন্তু আছে বিগত বছরে। The pie chart shows the time allocation of students daily activities. পুরোটা লাইন আমরা কোথায় থেকে আনবো? প্রশ্ন থেকে আনবো। দেখ, অ্যাকর্ডিং টু দ্য চার্ট দ্য লার্জেস্ট পর্শন, খেয়াল করো ওখানে আমি তোমাকে কি বলছি, হাইয়েস্ট নাম্বার অফ এডুকেটেড পিপল, এখানে কিন্তু নাম্বার অফ বলি, এখানে বলছে পর্শন। কোনটা নাম্বার অফ পিপল, কোনটা পর্শন, এই শব্দগুলো ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ সহজ লাগবে। দেখো, দ্য লার্জেস্ট পর্শন অফ টাইম ইজ স্পেন্ড অন স্লিপিং। ঘুমাইতে সে সবচেয়ে বেশি সময় ব্যয় করে। আচ্ছা, এবার কত সেটা তোমাকে কিন্তু সংখ্যাটা লিখতে হবে, বারবার বলছি। হুইচ ইজ ভেরি, এবার ভাইয়া কেন আমরা ঘুমাতে দিই? হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ফর স্টেইং হেলদি, এই কারণটা তুমি অবশ্যই লিখবা। কলেজ আওয়ার্স টেক্স দ্য সেকেন্ড লার্জেস্ট পোরশন অফ দ্য স্টুডেন্টস টাইম অন রিডিং অ্যান্ড ডুইং একাডেমিক ওয়ার্ক। এই যে এই লাইনটা আমি যে সুন্দর করে ভাইয়া টেক্স দ্য সেকেন্ড লার্জেস্ট পোরশন, এই লাইনগুলো আমি আমার পেইড ব্যাচে সুন্দর করে দিয়ে দিচ্ছি যে তুমি কিভাবে লিখতে পারো। টেক্স, এই যে আমি টেক্স দ্য সেকেন্ড লার্জেস্ট পোরশন, অথবা ভাইয়া সেকেন্ড লার্জেস্ট পোরশন টেক্স, এইভাবে করে তুমি লিখবা। তাহলে ভাইয়া দেখো, কলেজ আওয়ার্স টেক্স দ্য সেকেন্ড লার্জেস্ট পোরশন অফ দ্য স্টুডেন্টস টাইম অন রিডিং অ্যান্ড ডুইং একাডেমিক ওয়ার্ক, কত সেটা কিন্তু পার্সেন্টেজটা তোমাকে সংখ্যাটা লিখতে হবে।
এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম, এগুলো এই লাইনগুলো আমি পেট বেঁচে দিয়েছি। এই কনসিডারেবল অ্যামাউন্ট টাইম ইজ স্পেন্ট অন রিক্রিয়েশন অ্যান্ড এন্টারটেনমেন্ট হুইচ হেল্পস দ্য স্টুডেন্ট রিল্যাক্স অ্যান্ড রিফ্রেশ। Playing takes a smaller portion of time which keeps our mind fresh. Sometimes is also used for other activities, such as watching television, using mobile phone, taking food and personal care. Overall, the graph shows that a student mainly spend time on sleeping and studying. আসো এবার যদি ইন্টারনেট ইউজ হয়, তুমি ইন্টারনেট ইউজ প্রথম লাইন লিখবা দা ইন্টারনেট ইউজ কত, কোন সালে কত পার্সেন্ট, এবং কারণ কোন সালে কত পার্সেন্ট, কারণ কোন সালে কত পার্সেন্ট, কারণ লিখে হাইয়েস্ট লোয়েস্ট এভাবে তুলনা করে দিবে। ওই যে আগের মতো যেটা পড়ছো যে এরপরও ক্রম বৃদ্ধি এই সে বুমবাং, এগুলোই একটা সিস্টেম শিখছো, কিন্তু অথচ গ্রাফ লিখতে পারো না, অথচ ওই সিস্টেমে আসে কম, আসে স্টাইলের বেশি, বুঝছো? তো এইভাবে করে তোমরা হাইয়েস্ট পর্সন, হাইয়েস্ট নাম্বার, লোয়েস্ট পর্সন, লোয়েস্ট নাম্বার, এরপর হচ্ছে সেকেন্ড লোয়েস্ট, থার্ড লোয়েস্ট, এভাবে করে করে সুন্দর করে লিখবা, পারা যাবে ইনশাল্লাহ। ওকে, এই আমি দিয়েছি তোমাদেরকে, আমি আশা করবো একবার হলো পড়ে বানায় বানায় লিখবা। যদি সময় থাকতে আমি তোমাকে কিভাবে বানাই আমি সুন্দর করে দিয়ে দিতাম, মানে আমি তোমাকে এখন মুখে বলে দিতাম যে তুমি এই যে এটা লিখবা, এই যে ফার্মিং দ্য হাইস্ট, এই যে কোথায় গেলে এখানে হাইস্ট গভর্নমেন্ট জব, তাহলে এই যে তুমি এটা কিভাবে এই লাইনটা বানাইবে এবং সংখ্যাটা কিভাবে লিখবা এবং হচ্ছে কেমনি কি করবা, বিকজ কি লিখবা, এটা দেখা দিতাম। এখন আর সময় নেই, এখানে দিয়ে দিচ্ছি শেষ। সর্বশেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মোটামুটি যতটুকু বলতে চেষ্টা করেছি, যতটুকু পারা যায়, থিম আমরা কোনোভাবে ছেড়ে আসবো না। টোটাল আমার প্ল্যান ছিল তোমাদেরকে 8টা থেকে 10টা কবিতা আমি শেষ করে দিব, যেহেতু সময় কম। তোমরা আজকাল এই যে ভাই আমি উত্তর সহ দিয়ে দিয়েছি, চেষ্টা করবো অন্তত একবার হলেও, যদি পারো আর কি, যতটুকু পারো। তিন সিস্টেমের 3টা পরিচয় আমি যে তোমাকে বলছি ভাইয়া, সংখ্যা পার্সেন্টেজ, বিষয় পার্সেন্টেজ, সময় ব্যয় পার্সেন্টেজ, এই 3টা স্টাইলের পড়ে গেলে যে কোনো গ্রাফ তুমি লিখতে পারবা, ঠিক আছে? আর অতিরিক্ত মানে 3টা পড়ে গেলে হবে। ওকে, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া থিমের আমি মনে করছিলাম তোমাদের যে 8-10টা কবিতা ছিল, আমি এই কবিতাগুলো পড়াবো। এখন কবিতা যদি তুমি পড়তে যাও, বিশ্বাস করো তুমি বোরিং হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। তোমাদের শি ওয়াক্স ইন বিউটি, আই ডাইড ফর বিউটি, এরপর হচ্ছে আই হ্যাভ সিন বেঙ্গল ফেস, এরপর হচ্ছে তোমাদের ড্রিমস, দোজ উইন্টার সানডেজ, হাউ ডু আই লাভ দি, মানে হাউ ডু আই লাভ ইউ আর কি, সেপ্টেম্বর 1, 1939, এরপরে ডেথ বেড, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। এই যে কবিতাগুলো আছে আমি এখানে দেখো তোমাদেরকে বলছি, তোমরা কিভাবে এখন আজকে আসলে থিমটা ইয়ে করতে পারবা। আমি বারবার বলছি কিন্তু ভাইয়া 3 ফরম্যাটে 3টাকে ভালোভাবে আয়ত্ত করে যাবা। গ্রাফ যে পেজে লিখবে ওই পেজে আর কোনো কিছু লিখবে সুন্দর করে ওই তোমরা তো এটা বল, আরে গ্রাফ প্যারা মানে গ্রাফ কিন্তু এক প্যারা হবে। তুমি আবার মনে করি না যে ভাই 2-3 প্যারা, 1 প্যারা গ্রাফ লিখে চলে আসবে সুন্দর করে সাজাই গোছাই। ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আই ডাইড ফর বিউটি। আমি এখন যদি অর্থ বলি অনেক মানে তোমাদের বিশ্বাস করো, আমি অর্থটা সহজে বলতে পারলো তোমাদের খুবই কষ্ট লাগবে, কারণ কবিতায় এই যে ভাইয়া আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মারা গেলাম, বাট ওয়াজ স্কার্স, খুব কম সময় হইলো, অ্যাডজাস্ট ইন দ্য টম, আমি এখনো কবরের সাথে অ্যাডজাস্টও হই নাই, হয় ওয়ান হু ডাইড ফর ট্রুথ, যে সত্যের জন্য মারা গেল, ওয়াজ লেন, যাকে স্থায়িত্ব করা হলো, ইন অ্যান অ্যাডজয়নিং রুম, আমার রুমের সাথে জয়েন করা হইলো। এই 10টা কবিতা বলতে গেলে আজকে আরো যা পড়ছে তা হতাশ হয়ে যাবে। যেভাবে তুমি কাজ করবে, প্রথম লাইন আজকে এখন খাতায় বসে প্রথম লাইন লিখবা, বলো আই ডাইড ফর বিউটি, বলো ভাই কি বলছি, আই ডাইড ফর বিউটি। এই কবিতাটা তুমি সুন্দর করে যে আই ডাইড ফর বিউটি যদি আসে, এটার মূল কথাটা কি খেয়াল করো। কবিতাটি সৌন্দর্য ও সত্য বিষয়বস্তু নিয়ে রচিত। বাংলাটা তুমি জেনে নিবা, থিম হবে 40 থেকে 50 শব্দের মধ্যে, 3 থেকে 4 লাইন হবে, গোছাই সুন্দর করে যতটুকু পারো। আর যারা বলবে ভাই অটো, তাদের জন্য আমি টিচার না, অনেক টিচার আছে, তাদের ক্লাস করা। আমি শিক্ষার্থীদেরকে চেষ্টা করি ক্রিয়েটিভ হইতে, যেভাবে সে নিজ থেকে লিখবে। আই ডাইড ফর বিউটি প্রথম লাইনটা খাতায় প্রথম লাইনটা লিখবে, আই ডাইড ফর বিউটি। এটার সামারি হচ্ছে ওই যে ভাই সত্য সুন্দর, এই অংশটা তুমি 500 বার নিজে নিজে মুখস্থ না, নিজে নিজে মাথার ভিতরে মিলাই নিবে। আচ্ছা, দেন তুমি ভাইয়া শি ওয়াক্স ইন বিউটি এটা পড়বা বোর্ডে। এই যে শি ওয়াক্স ইন বিউটি, ওই যে শি ওয়াক্স ইন বিউটি, শি ওয়াক্স ইন বিউটি, এটা যদি আসে কি হইতে পারে, বাংলাটা তুমি মনে রাখি যাবা। ওকে, এরপর ভাইয়া তোমার হচ্ছে ধরো এই যে কবিতা আসুক না কেন, প্রথম লাইনটা জেনে এটার কি মূল কথাটা কি হইতে পারে, কারণ আমি পেট ব্যাচের সবগুলো কবিতা পড়াইছি। ফ্রি যারা আছো এখন আজকে ভাই সরি, যদি 2 দিনও সময় পেতাম সব পড়াইতাম। এই যে লাগাতার কথা বলছি, আমিও টায়ার্ড হয়ে যাচ্ছি, তোমরাও বোরিং হয়ে যাচ্ছ, কি করবো বলো? সময় পাইছো টোটাল ব্যাকরণের দিক থেকে আর আমি তো ক্লাস নিছি কয় ঘন্টা, আমি তো ক্লাস নিছি মিনিমাম 11-12 ঘন্টা, তাই না? সময় পাইছো কয় ঘন্টা? তো এরকম প্রথম লাইন এবং প্রথম লাইন হুবহু কমন পাবা। অল পিপল ড্রিম
এটার মূল কথাটা কি হতে পারে বাংলাটা জেনে দিবে। এই আমি দিয়ে দিয়েছি ভাইয়া, সময় দেখলে আমি পড়াইতাম, প্রত্যেকটার প্রথম লাইন জেনে নিয়ে ওটার মূল কথাটা মাথায় নিয়ে দেন তোমরা লিখবা। আজকে এখানে আমি শেষ করছি। আমি আরেকবার কথা বলে দিচ্ছি ভাইয়া, যদি তুমি বিশ্বাস না নিয়ে যেতে পারো দেখবে খারাপ করবে। ওকে, তুমি বিশ্বাসের সহিত যাও। আগামীকাল আমরা প্রথমে কি পরীক্ষা দিব সবাই খেয়াল করো। আগামীকাল আমরা প্রথমে দিব যেটা, আগামীকাল আমরা প্রথমে আমরা এই শর্ট প্রশ্নের উত্তর দিব, এমসিকিউ দিব, তারপর ফ্লো চার্ট দিব, তারপর সামারি দিব। আচ্ছা, তারপর আমি দেখবো আমার রিয়ারেঞ্জ কমন আসছে কিনা, দেন রিয়ারেঞ্জ দিব। দেন উইথ ক্লোজ উইদাউট ক্লোজ কমন আসছে কিনা, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ দিব। যদি শুনো আমি যেভাবে বলি আর 2 মিনিট, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যদি কমন না আসে তাহলে উইথ ক্লোজ উইদাউট ক্লোজকে রাখি দাও, দিয়ে দেন তুমি হচ্ছে ভাইয়া লেটারটা লিখে ফেলবা। লেটারটা লেখার পরে তুমি এবার হচ্ছে প্যারাগ্রাফটা লিখবা। প্যারাগ্রাফটা দেন তাহলে এগুলো পারো কিন্তু ভাইয়া। এবার গ্রাফ, আমি যে সুন্দর গ্রাফে ভাইয়া যে প্রশ্ন আসে প্রশ্ন থেকে প্রথম লাইন লিখবে, প্রশ্ন থেকে শেষ লাইনও লিখবে। মাঝখানেটা আমি এই যে ভাই হাইয়েস্ট পার্সেন্ট, হাইয়েস্ট লোয়েস্ট কত পার্সেন্ট এবং হচ্ছে কেন, কারণটা লিখবে সুন্দর করে। সুন্দর একটা গ্রাফ হয়ে যাচ্ছে না? এই এরপরে তোমাকে স্টোরি বললাম, স্টোরি যদি কমন না আসে নিচ থেকে বানাই, তুমি একটা গল্প যতগুলো পড়াইছি এইটা দিয়ে একটা লিখে চলে আসবে যদি কমন না পড়ে। ওই যে তারা যে লাইনগুলো দেবে তুমি তোমার মতো মিলেই সুন্দর করে, বেশি বড় লেখা দরকার নেই, গোছাই। আর বারবার তুমি সময় দেখবা এবং লাইনগুলো দেখবা। ইংরেজিতে যত এলোমেলো লেখা লিখবা তত মার্ক কম পাবা। গোছাই অল্প লিখবা, সুন্দর করে অর্থপূর্ণগুলো লিখবা। সব লেখা যখন শেষ হয়ে যাবে তখন তুমি উইথ ক্লু উইদাউট ক্লু নিয়ে কাজ করবে যদি কমন না পড়ে। কারণ তুমি উইথ ক্লু উইদাউট ক্লু তো পরে যখন সময় পাবা দেন আস্তে আস্তে করে কাজ করে, এখানে তোমার 5, 6টা 7টা শব্দ হইলেও হবে। এই বুঝছো? ইনশাল্লাহ থিমও পারবা। তোমরা যে পড়নে বিষয়টা আমরা পড়ছো আমার এখানে শেষ। ওকে, তো আমি আসলে পেইড ব্যাচে সবই পড়াইছি, ফ্রি ক্লাসে একদিন পাইছি, আবার হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীকাল চেষ্টা করবো সেকেন্ড পেপারে সবকিছু শেষ করে দিতে। নামাজ পড়ে যাও যেন ভালো করতে পারো। এখন 5 মিনিট বিরতি নিয়ে পানি টানি খেয়ে নামাজ পড়ে পড়তে বসে যাও, বুঝছো? লাইটিংটা একটু গুছাই ফেলো। আসসালামু আলাইকুম।